নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর প্রশান্ত কুমার রায় স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি ঔষধ, অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। পর্ব ১। স্যারকে অনুরোধ করবো, স্যার আলোচনা শুরু করুন। প্রথমেই ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানকে রেসপেক্ট এবং স্মরণ করেই এবং আমাদের এই হোমিও উদ্দীপনা গ্রুপ এবং ভারত বাংলাদেশের সমস্ত সিনিয়র স্যারদেরও এবং কলিগ এবং আমার স্টুডেন্টদেরও সমস্তকে প্রণাম এবং ধন্যবাদ। আমাদের যে মোটো হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট করা, এটার উদ্দেশ্যে আমরা যে অগ্রসর হচ্ছি তার কিছুটা আমরা চেষ্টা করব। আজকে যে ওষুধটা আমি আসলাম, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম। খুবই সহজ ওষুধ, ন্যাচারালি আমরা খুব কমই ইউজ করি। এই ওষুধটা পড়ানোর উদ্দেশ্যই হচ্ছে একদম জুনিয়র লেভেলে, বেশি করে যারা ছেলে অর্থাৎ পুরুষ যে ডাক্তার আছে তাদের কিন্তু অনেক সম্মুখীন হতে হয়, কারণ তাদের একটা বার্ডেন থাকে। কারণ আমরা যদি দেখি যে হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে দেখবেন, এটা আমার অভিজ্ঞতা, পুরুষদের তুলনায় মহিলাদের তুলনামূলকভাবে অনেক বেশি রোগী হয়। আমি অনেক ছাত্র দেখেছি যারা প্রচন্ড স্ট্রাগল করে, তাদের উদ্দেশ্যে আমার এই পড়ানো। কারণ আমরা যখন মায়োমেট্রিক বা কোনো ক্রনিক যখন রোগী দেখি, তখন আমাদের কাছে নির্দিষ্ট কিছু বড় বড় পলিক্রেস্ট মেডিসিন গুলো এসে উপস্থিত হয়, কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো মাঝারি মাপের বা ছোট ওষুধ, সেগুলো কিন্তু হচ্ছে মিরাকুলাস ভাবে কাজ করে। আমরা যারা জুনিয়র বা একটু যারা, তাদের অনেক এমন কিছু সিমটম রোগের বা এমন কিছু কন্ডিশন আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয়, এই ওষুধগুলো যদি আমাদের আয়ত্তে না থাকে তাহলে কিন্তু খুবই ডিফিকাল্ট। আর জুনিয়রদের পক্ষে ওই অত কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে, ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তা সত্ত্বেও, আর ২ নম্বর হচ্ছে আমাদেরকে না সার্ভিস দিতে হবে। সার্ভিস দিতে হবে, আমি এই কথা বলতে চাইছি যে জনগণকে আমাদেরকে কমিয়ে দেখাতে হবে, তবেই কিন্তু আমাদের উপর ভরসা হবে, হোমিওপ্যাথিকে জয়গান হবে। আর হোমিওপ্যাথিকের অন্ততপক্ষে কিছু বেঁচে থাকবে, হোমিওপ্যাথিকও বেঁচে থাকবে এবং তাদের পরিবারটাও বেঁচে থাকবে। কারণ দেখুন, খালি পেটে ধর্ম হয় না, আগে পেটের একটা যোগান চাই, আপনার পরিবার আপনার উপর চেয়ে থাকবে। যাই হোক, এই যে অ্যানাকার্ডিয়াম আসবো, এই যে ধরুন, এই যে অ্যানাকার্ডিয়াম আমরা সবাই জানি একটা বেশ বড় ওষুধ, আমরা সবাই জানি যে খেলেই কমে বা প্রচন্ড মেন্টাল সিমটমস, মেন্টালের উপরে অনেকটা প্রাধান্য, অবশ্যই মেন্টালের উপরে প্রাধান্য, তবে সেই পোর্শনটা আজকে একটু না ঢোকার ইচ্ছা আছে। যেমন আমি যদি ডক্টর জে.সি.টি. কেন্ট অর্থাৎ জেমস টাইলার কেন্টের থেকে যদি একটা উদ্ধৃত বলি, বলছে অ্যানাকার্ডিয়ামের জায়গায় একটা জায়গায় বলছে যে when the mental symptoms are strong, the physical also covered by the remedy। অবশ্যই 100% শিওর কথা, কেন্ট সাহেবের কথা। অর্থাৎ মেন্টাল সিমটম যদি আমরা শক্তিশালী পাই, তাহলে ফিজিক্যাল সিমটম যাই থাকুক না কিন্তু কভার করে। পাশাপাশি ভাবে এটাও কিন্তু সত্য, আমরা যদি একটা স্ট্রং একটা ফিজিক্যাল সিমটমস পাই, তার যদি পিকুলিয়ার মোডালিটি পাই, তার যে পিকুলিয়ার যদি কজেশন পাই, সেটাও কিন্তু সুন্দরভাবে আমরা কভার করতে পারবো। এইটা অন্তত পক্ষে জুনিয়র ফিজিশিয়ানদেরকে কিন্তু আয়ত্ত করতে হবে। অ্যাকচুয়ালি অ্যানাকার্ডিয়ামের কয়েকটা প্রজাতি আছে, একটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি, আর একটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালি। বাংলা কাজু বাদাম দেখেছেন তো, বাংলা কাজু বাদাম, এই কাজু বাদামটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালি। আর অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি এইটা মোটামুটি ভাবে হচ্ছে বাইরের এই পাওয়া যায়। এর আরেকটা নাম হচ্ছে মার্কিং নাট, অর্থাৎ এই বাদাম জাতীয় একটা ফল। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই বাদাম যুক্ত ফল, যে কোনো বাদাম ইনক্লুডিং ইট ইজ দ্য কোকোনাট, এইগুলো কিন্তু ব্রেন ফরমেশনের ক্ষেত্রে প্রচন্ড ভাবে হেল্পিং করে। এটা আজকে আমি কেন, বিজ্ঞানও একই কথা বলছে, ধর্মেও একই কথা বলছে। বাদাম জাতীয় খাদ্যের মধ্যে আপনি যত খাবেন, তত আপনার মেমোরি ডেভেলপমেন্ট কিন্তু তত বেশি হবে। এই যে মেমোরি সেলগুলো যখন ধ্বংসাত্মক হয়, তখনই আমাদের বেশ কিছু সিমটমস কিন্তু অ্যারাইজিং হয়। তাহলে এই যে মার্কিং নাটটা দেখতে অনেকটা হার্ট শেপের, অর্থাৎ হার্টে যে রকম শেপ, কিন্তু হার্ট শেপের হলে কি হবে,
এই পেশেন্ট কিন্তু হৃদয় বলে কিছু থাকে না, অর্থাৎ হৃদয়হীন, মেন্টালটা বলবো না ভাবছি, যে হৃদয়হীন মানে কি বলবো, ইনইউমিটি, যত রকম কন্ডিশন আছে সেগুলো অনেকটা হচ্ছে অ্যানাকার্ডিয়ামের সঙ্গে হচ্ছে সম্পর্কযুক্ত। বাই দা ওয়ে, যেটা জুনিয়রদের ক্ষেত্রে খুব কাজে লাগবে বা আমাদের কাছে আসবে, যেমন ধরুন পরীক্ষা পরীক্ষা দেবে, কেউ সত্যি পড়াশুনো করে, কেউ একদমই পড়াশুনো করে না। ধরুন একটা এডুকেটেড ফ্যামিলি থেকে আসলো, বাচ্চাটা যথেষ্ট পড়াশুনো করেছে, পড়াশুনো করার হয়তো 2-3 দিন আগে বলছে বাবা আমি পরীক্ষা দেব না। এবার তো বাবার মাথা বাজ পড়লো। আপনি কি ভাববেন যে এখন কি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ মেডিসিন উইথ হচ্ছে সাইকোলজিরও হেল্প দরকার। এবার আপনাদের বা আমাদেরকে জানাতে হবে এই রকম সিচুয়েশনেও কিন্তু আমাদের ওষুধ কিন্তু ভালো কাজ করে এবং সুন্দরভাবে আমরা কিন্তু দখল নিতে পারি। এই যে আপনার যদি পেশেন্টকে আমরা যদি না অ্যানাউন্স করতে পারি বা আমরা যদি কাজ না দেখাতে পারি, আমাদের কিন্তু স্কোপ গুলো কিন্তু কমে যাবে। তাহলে এই যে একটা সিচুয়েশন, এই যে একটা পরিস্থিতি, এটা ভাবুন যে ওই পাশের পাড়ার ডাক্তার বা পাশাপাশি ডাক্তারেই কিন্তু হচ্ছে শরণাপন্ন হবে, অথবা ফ্যামিলি ফিজিশিয়ানদের কাছেই হচ্ছে শরণাপন্ন হবে, প্রথমেই হচ্ছে সাইকিয়াট্রিকের কাছে না গিয়ে। তখনই কিন্তু আপনার স্কোপ আছে, আপনি কি মেডিসিন দেবেন, অ্যানাকার্ডিয়াম দেবেন নাকি অ্যাসিড পিক্রিক দেবেন নাকি আপনি ইথুজা সাইনেপিয়াম দেবেন। এই যে ডিডি অফ দ্য মেটামেডিকা, ডিফারেন্সিয়াল অফ দ্য ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দি মেটামেডিকা, এইটা কিন্তু আপনাকে জানতে হবে। তবেই কিন্তু আপনি একদম ওয়েল ইন্ডিকেটেড প্রেসক্রাইবার হবেন। আপনার কিন্তু বলে বলে আপনি কমাতে পারবেন, ততই আমাদের কিন্তু হোমিওপ্যাথি জয়গান হবে। হোমিওপ্যাথিকে কিন্তু আর তৃতীয় বেঞ্চিতে ফেলে রাখতে পারবে না। তাহলে এই যে আগেই বললাম যে বাদাম, বাদামের এমন কিছু উপাদান আছে, হ্যাঁ, সেটা গিয়ে কিন্তু আমাদের ব্রেনের যে আমাদের যে হোয়াইট ম্যাটার বা হোয়াইট ম্যাটার, এই যে গ্রে ম্যাটারের যে আইকিউ লেভেল থাকে, এইগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়। এই যে আমাদের যে মেমোরির যে লস হচ্ছে, হোয়াট ইজ মেমোরি লস? মেমোরি লস মানে মেমোরি সেলগুলো কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে, ইট ইজ আ সিফিলিটিক স্টেজ। যখন ব্রেন যখন এফেক্টেড করে, তখন মোটামুটি ভাবে মনে রাখবেন ইট ইজ দা টার্সিয়ারি স্টেজ অফ দি সিফিলিসের দিকে যাচ্ছে। যে একটা পেশেন্ট একটা সময় ভালো ছিল, এখন হচ্ছে ব্রেন কিন্তু আর সেইভাবে কাজ করছে না। ব্রেন যখন কাজ না করছে, এই জন্য দেখবেন 60 বছর পরে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়, কারণ ব্রেন, 2-1 জন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ব্রেন কিন্তু সেই লেভেলে কিন্তু পারফরমেন্স করে না। ব্রেন যেমন ধরুন 22 to 25 ইয়ার্স অব্দি সর্বোচ্চ লেভেলে পারফরমেন্স করতে পারে, তারপরে কিন্তু এই ব্রেন কিন্তু অনবরত কিন্তু হচ্ছে ড্যামেজ হতে থাকে। কারণ আমাদের যদি ব্রেন সেল যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু আমাদের এই স্মৃতি ভ্রংশ, এই যে লস অফ মেমোরি, এই যে ডিমেনশিয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের উদয় হয়। আপনার, আপনি আপনি বা আমি বা আমার বাচ্চাদের, আমরা যদি প্রতিদিন খাদ্যের মধ্যে যদি বাদামযুক্ত খাদ্য, ন্যাচারালি দেখা যায় জিঙ্ক এবং হচ্ছে কোলিন, এই যে দুটো জিনিস, এগুলো কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট করতে কিন্তু খুব ভালো সাহায্য করে। আমাদের দেখুন এই জিঙ্কের প্রচুর ওষুধ আছে, এই ওষুধগুলো পাশাপাশি ভাবে এটাও কিন্তু মনে রাখবেন, ওভার ইউজ যদি জিঙ্ক হয়, তাহলে কিন্তু সেইখানে কিন্তু আবার মেমোরি সেলগুলো কিন্তু পয়জনিং হতে পারে। তাহলে বাই দা ওয়ে, এইরকম সিচুয়েশনে আমার কাছে একটা পেশেন্ট আসলো, আজকে আমি যতটুকু চেষ্টা করব সেইটা হচ্ছে একদম প্রথম লেভেলের যে ফার্স্ট স্টেজের যে অ্যানাকার্ডিয়াম আছে, সেটাই আমি বলার প্রচন্ড ভাবে চেষ্টা করব। এইখানটা কি বলছে যে অ্যানাকার্ডিয়াম নট অনলি এফেক্টেড টু দ্য মাইন্ড বাট অ্যাজ দ্য বডি অ্যাজ ওয়েল। অ্যানাকার্ডিয়াম যে খালি মাইন্ডের উপরে এফেক্টেড করবে তাই নয়, অ্যানাকার্ডিয়াম কিন্তু হচ্ছে বডির উপরেও কিন্তু খুব ভালো কাজ করে। আমরা যদি অ্যালেন্স দেখি, প্রথমেই দেখা যাচ্ছে যে সাডেন লস অফ মেমোরি, একদম ফার্স্ট গ্রেডে লেখা আছে সাডেন লস অফ মেমোরি। এইবার দেখুন, ওই আমি একটু আগে বললাম যে ভালোভাবে পড়াশুনো করেছে, পড়াশুনো করার পরে 3 দিন আগে বাবাকে বললো আমি পরীক্ষা দেব না, দেব না তো দেবই না। এই যে মেন্টালিটি,
এই রকম বাচ্চা আমাদের কাছে এসে উপস্থিত হলো। হয়তো আমরা বাবার থেকে যদি আলাদা করে জেনে নিলাম সত্যি কি পড়াশুনো করেছে নাকি ফাঁকি দিয়েছে, না ডাক্তারবাবু ভালো পড়াশুনো করেছে, রাত জেগে পড়াশুনো করেছে, তার জন্য হঠাৎ কেন একটা বৃদ্ধর মতন করে নিচ্ছে যে তার পড়াশুনো করবে মানে পরীক্ষাটাতে বসবেই না, আপনি একটা কিছু করুন। এই ক্ষেত্রে আপনি অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি হাইপোটেনসি প্রয়োগ করুন। তার আগে বেসিকটা বুঝতে হবে যে কেন হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমরা যদি দেখি যে উইকনেস অফ দ্য মেমোরি, এই উইকনেস অফ দ্য মেমোরি এখানটা হচ্ছে সাডেন লস অফ মেমোরি, মানে আগে তার মেমোরি শক্তি কিন্তু হচ্ছে লস হয়নি, এই এখন লস হচ্ছে। এই লস অফ মেমোরি ডিউ টু হচ্ছে ওভার স্টাডি, অতিরিক্ত পড়াশুনো করার পরে কি হলো না ব্রেন সেল গুলো ড্যামেজ হয়ে গিয়ে অ্যাকিউট অফ দি ব্রেন ফ্র্যাক তৈরি হলো। এই যে কন্ডিশন, এইটা কিন্তু অ্যানাকার্ডিয়াম, তার সঙ্গে অ্যানাকার্ডিয়ামে দুই একটা মেন্টাল সিমটমস কিন্তু লাগবেই। তাহলে আমরা যদি ওভার স্টাডি যদি দেখি, ওভার স্টাডিতে কিন্তু আরো ওষুধ আছে, যেমন ধরুন ন্যাটামকার, যেমন ধরুন সেলিনিয়াম, এই দুটো ওষুধও কিন্তু হচ্ছে এই ওভার স্টাডির ক্ষেত্রে ভালো ওষুধ। পাশাপাশি ভাবে লস অফ মেমোরির ক্ষেত্রেও ভালো। সেলিনিয়াম যেমন কি ভুলে গেল, এবার সেই পেশেন্ট আবার কি রাতে বেলা ওই ভুলার কথাগুলো কিন্তু মনে পড়ে, দিস ইজ দ্য সেলিনিয়াম। সেলিনিয়ামে লস অফ মেমোরি ডিউ টু হচ্ছে ওভার স্টাডি। আরো আপনারা কিছু পেশেন্ট পাবেন ওভার স্টাডি করতে করতে পেশেন্ট কিন্তু ইনসেনিটি বা পাগলের দিকে চলে গেল, সেগুলো অনেক মেডিসিন আছে। তবুও জুনিয়রদের জন্য একটু বলে রাখি, যেমন ধরুন ল্যাকিসিস, যেমন ধরুন ক্যালিফস, যেমন ধরুন ফসফরাস, এই টাইপের রুগীগুলো না আমরা তুলনামূলকভাবে একটু পাবো। যাই হোক, আবার অ্যানাকার্ডিয়ামের দিকে ঢুকলাম। ইট ইজ দ্য সাডেন লস অফ মেমোরি। এইখানটায় ফ্যারিংটন সাহেব একটা খুব সুন্দর বললো যে লস অফ মেমোরি ডিউ টু আফটার দি অ্যাকিউট ডিজিজ। একটা তো আমি বললাম ইট ইজ ওভার স্টাডি, আরেকটা কন্ডিশনে দেখা যায় as a result of the acute disease, especially it is the exanthemata or another type of the skin disease like it is the smallpox। দেখা যাচ্ছে যে পক্স, হাম বা স্কারলেটিনা বা এক্সান্থিমাটা এই রোগ ভোগার পরে কিন্তু তার হচ্ছে মেমোরি শক্তি কিন্তু হচ্ছে লস করছে, অর্থাৎ উইকনেস অফ দি মেমোরি হলো। এই জায়গাটাতে কিন্তু হচ্ছে যথেষ্ট ভালো কাজ করে। পাশাপাশি ভাবে লাইকোপোডিয়ামও কিন্তু একটা বড় ওষুধ লস অফ মেমোরি। আমরা যদি হচ্ছে মার্গারেট টাইলারের বই পড়ি, দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েঞ্জার মতন জ্বরের পরে তার হচ্ছে লস অফ মেমোরি হচ্ছে, সেই জায়গাটাতে মেডিসিন ঢুকছে কিন্তু লাইকোপোডিয়ামের মতন মেডিসিন। অ্যানাকার্ডিয়াম যেমন হচ্ছে স্কিন ডিজিজ ভোগার পরে যদি তার লস অফ মেমোরি, ওভার স্টাডির পরে তার লস অফ মেমোরি। আরেকটা জায়গাও আমরা পাই যে লস অফ মেমোরি এর আমাদের আরো কয়েকটা জায়গা আছে। আমার দেখছি খালি যে লস অফ মেমোরি যে স্টুডেন্টের হচ্ছে তাই নয়, লস অফ মেমোরি কিন্তু আমরা দেখছি বা উইকনেস অফ দি মেমোরি ইট ইজ দ্য ওল্ড পিপুল। ওল্ড পিপুলের লস অফ মেমোরিতে কি থাকছে না লস অফ মেমোরি অ্যাজ এ রেজাল্ট অফ দ্য সফটেনিং অফ দ্য ব্রেইন। এই যে টার্মটা আমরা ইউজ করলাম, তাহলে ওল্ড এজের যখন সফটেনিং অফ দ্য ব্রেইন হচ্ছে সেই জন্য কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম আছে, আরো কয়েকটা মেডিসিন আছে। এই যে সফটেনিং অফ দ্য ব্রেইন আমরা রেপার্টরিতে এই শব্দগুলো পাই। সফটেনিং অফ দ্য ব্রেইন এই বেসিকটা একটুখানি বুঝতে হবে, বা আপনি কি করেই বা বুঝবেন। তাহলে একটা বয়স্ক লোকেরা যদি মানে লস অফ মেমোরি হচ্ছে, এটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলি হচ্ছে এনকেফালোম্যালাসিয়া। এনকেফালোম্যালাসিয়া মানে কি যে সফটেনিং or it is the loss of the brain tissue। একটু আগে আমি বললাম যে ব্রেন সেল গুলো ড্যামেজ হচ্ছে ওল্ড এজের কিন্তু বেশি হয়, কারণ কি আফটার দ্য সেরিব্রাল অফ দ্য ইনফ্রাকশন, cerebral infraction or it is the cerebral ischemia or it is the cerebral infection। এই যে কথাগুলো বলছে ভালো করে বুঝুন, it is the cerebral ischemic condition। আপনার দীর্ঘদিন ধরে আপনার ব্রেনের মধ্যে কিন্তু ব্লাড সাপ্লাই কিন্তু কম যাওয়াতে আপনার যে ব্রেনের যে মেমোরি সেলগুলো আছে সেই সেলগুলো কিন্তু হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে। একেই এক কথায় বলে হচ্ছে সফটেনিং অফ দ্য ব্রেন। কারণ এটাতে আপনাদের একটু ফিজিওলজিতেও জানতে হবে। আমার ব্রেনে প্রতি মিনিটে 200 ml করে রক্ত চাই। ব্রেন যখন রক্ত না পায় তখন কি হয় যে ব্রেন আস্তে আস্তে কিন্তু হচ্ছে এই ইনফ্রাকশন বা ইসচেমিক কন্ডিশন হয়ে এই কন্ডিশন হতে পারে, অথবা ইনজুরি হতে পারে। ইনজুরি বলতে খালি ফিজিক্যাল ইনজুরি হতে হবে তাও নয়,
এর মধ্যে কি হয়, ব্রেনের মধ্যে গ্রস একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, ইট ইজ আ ব্রেন টিস্যু। এর ফলে সফটেনিং অফ দ্য ব্রেন, এইটা সাধারণত ওল্ড এজের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই জায়গাতেও কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের একটা বেস্ট মেডিসিন। তাহলে এটা তো আমি প্যাথোলজিক্যাল কন্ডিশন বললাম, আপনি তো আর ব্রেন খুলে দেখতে পাবেন না যে ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই যাচ্ছে কিনা। তার জন্য আপনাকে কিছু কিন্তু হচ্ছে কিছু ট্রিভিয়াল বা তুচ্ছ সিমটমস আপনার কাছে কিন্তু শো করবে, যেগুলো দিয়ে আপনাকে বুঝতে হবে এইটাই হচ্ছে সাফটেনিং অফ দ্য ব্রেনের অফ দি কন্ডিশন। এই পেশেন্টের কিন্তু হচ্ছে, এই ওল্ড এজের পেশেন্টের কিন্তু হচ্ছে আমার উইকনেস অফ দ্য মেমোরি হচ্ছে। আমরা কি দেখে বুঝবো? সোমনামলেন্সি, অর্থাৎ রাতে বেলা উঠে হাঁটছে বা রাতে বেলা কথা বলছে। পেশেন্ট হচ্ছে এক্সট্রিম অফ দি ড্রাউজিনেস, কারণ একটা ঝিমঝিম পাচ্ছে, আমরা একটা টনিক দিয়ে দিই, এই যে ঝিমনিস ভাব, এটাকে সাধারণত আমরা বলি হচ্ছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, অর ইট ইজ অলসো কল্ড হচ্ছে নিউরোঅ্যাস্থেনিয়া কন্ডিশন। আর কি হতে পারে? পেশেন্ট হচ্ছে ব্লাইন্ডনেস, এমন একটা কিছু একটা ঝাপসা দেখছি, অ্যাটাক্সিয়া, হাঁটতে গেলে যেন টালমাটাল খায়, অর্থাৎ লস অফ ব্যালেন্সিং অফ দি সেন্সেশন। আর আমরা কি দেখতে পাই? হেড অফ দ্য প্রেসিং, মাথাটা যেন একটা চাপ 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 বোধ হয়। পেশেন্ট হচ্ছে সার্কেলিং, অর্থাৎ ঘুরছে, মানে ঘুরে গিয়ে একটা পাক্ষের মতন যাওয়ার মতন অবস্থা, অর্থাৎ ব্রেনের ব্যালেন্সিং কন্ডিশন নেই, এবং একটা পর্যায়ে পরে এক্সট্রিম অফ দি কোমা স্টেজে চলে যেতে পারে। এই যে কন্ডিশন, এই যে সিমটমস এর সমাহারই হচ্ছে কিন্তু হচ্ছে সফটেনিং অফ দ্য ব্রেন। এই কন্ডিশনটা কিন্তু হচ্ছে খালি যে অ্যানাকার্ডিয়াম কমাবে কোনো কথা নেই, ফসফরাসও আছে। এই ক্ষেত্রে অ্যানাকার্ডিয়ামও কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য মেইন সিমটমস। এই যে কন্ডিশন, যে আমরা এই ক্ষেত্রে আমরা দেখি যে ডক্টর বেজ বলেছিলেন, আমরা যদি হচ্ছে ক্লার্কের বই পড়ি, সেখানটা লেখা আছে, স্যার বেজ যেমন বলেছে, ইট ইজ দ্য ফ্র্যাঙ্ক বিফোর অফ দি এক্সামিনেশন, নার্ভ এক্সস্টেড ডিউ টু হচ্ছে ওভার স্টাডি। এই যে কন্ডিশন, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের পক্ষে খুবই প্রযোজ্য। আরেকটা জায়গা দেখা যায়, পেশেন্ট হচ্ছে নার্ভাস অফ দ্য প্রস্টেশন, অর্থাৎ নার্ভ প্রস্টেশন অথবা নার্ভ হচ্ছে উইকনেসও চলে আসে ডিউ টু হচ্ছে সেমিনাল ইমিশন এবং হচ্ছে সেক্সুয়াল অফ দি এক্সেস। ভালো করে বুঝুন, সেমিনাল ইমিশন এবং হচ্ছে সেক্সুয়াল অফ দি এক্সেস। কারণ এখনকার যুগে দেখা যায়, হ্যানিম্যান সাহেব যেমন বলেছিল যে 8 ভাগের মধ্যে 7 ভাগই হচ্ছে শরিক মাইজো, কিন্তু বর্তমান যুগে আমরা যত শহর কেন্দ্রিক থাকি, এখন দেখা যায় এই সব জায়গায় সাইকোটিক এবং সিফিলিটিক মায়াজমের প্রাধান্য কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি, এবং সেক্সুয়াল এক্সেস এইগুলো যেন একটা মুড়ি মুড়কির মতন অবস্থা, কারণ না হলে এত সেক্সুয়াল মেডিসিন কিন্তু হচ্ছে বিক্রি হয় না। এই যে কন্ডিশন, তার জন্য কিন্তু তার মেমোরি কিন্তু হচ্ছে লস হতে পারে। দিস ইজ দ্য অ্যানাকার্ডিয়াম। এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি সিমিলারিটি দেখতে যাই, আমরা যদি অ্যালেন্সের বই খুঁজি, সেই ক্ষেত্রেও কিন্তু আরো কয়েকটা মেডিসিন আছে, লাইক ইট ইজ দ্য স্ট্যাপিস্টেগ্রিয়া, লাইক ইট ইজ দ্য অ্যাসিড ফস। আবার এই অ্যানাকার্ডিয়ামের কথাটা কিন্তু আমরা বেমালুম কিন্তু হচ্ছে ভুলে যাই, যে এই যে লস অফ মেমোরি, যেমন এই যে যেমন যে স্কুল গোয়িং চিলড্রেন বা কলেজ গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে আপনার সেমিনাল ইমিশন বা সেক্সুয়াল এক্সেস আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভাবে একটা কমন পাবেনি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে যদি ওই যে বললাম কোন জায়গায় স্ট্যাপিস্টেগিয়া দেবেন, কোন জায়গায় অ্যাসিড ফস দেবেন, কোন জায়গায় অ্যানাকার্ডিয়াম দেবেন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আবার কি বলছে, খালি অ্যানাকার্ডিয়াম, এই যে উইকনেস যে কেবল খালি ওল্ড এজ বা স্কুল গোয়িং চিলড্রেন এটা যেরকম আসে, পাশাপাশি ভাবে এর সঙ্গে কিছু কিন্তু কনকমিটেন্ট সিমটমস থাকে। যদি ওল্ড এজ থাকে, পেশেন্ট কিন্তু কানে কম শুনছে, ডিফনেস উইথ হচ্ছে লস অফ মেমোরি, এই কন্ডিশনটা আমরা দেখতে পাই। আরেকটা জায়গা আমরা দেখতে পাই ওল্ড এজের ক্ষেত্রে প্যালপিটেশন, অর্থাৎ বুকটা ধড়ফড় করে, অর্থাৎ পেরিকার্ডাইটিসের জন্য এই ক্ষেত্রে বুক ধড়ফড় করে, তার সঙ্গে কিন্তু তার উইকনেস অফ দি মেমোরি, এই জিনিসটা আমরা কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আরেকটা যেটা আমাদের কাছে প্রচুর রুগী আসে, আমাদের অনেক সময় ওভারলুক হয়ে যায়, যে এই যে লস অফ মেমোরি, সাডেন লস অফ দি মেমোরি আফটার দি অ্যাপোপ্লেক্সি, কথাটা মানে কি বললাম, এবং পেশেন্ট ইট ইজ আ ফিল লাইক অফ দি ইম্বিসেল, অর্থাৎ পেশেন্টের হচ্ছে হাবা বোবার মতন হচ্ছে, অর্থাৎ পেশেন্টের ইন্টেলেকচুয়ালের কিন্তু হচ্ছে এফেক্টেড করছে।
ইট ইজ অ্যানাকার্ডিয়াম। একটা পেশেন্টের স্ট্রোক হলো, একটা পেশেন্টের স্ট্রোকের পেশেন্ট এখন অগ্রহ আমরা দেখতে পাই। এই একটা পেশেন্টের স্ট্রোক হবার পরে দেখা গেল তার লস অফ মেমোরি এসে কিন্তু উপস্থিত হচ্ছে। তার সঙ্গে যদি ওরকম অ্যানাকার্ডিয়ামের মধ্যে তীব্র বিচ্ছিরি উৎকট অদ্ভুত মানসিকতা যদি আমরা দেখতে পাই, অতি অবশ্যই অ্যানাকার্ডিয়াম দেব। এটা কিন্তু মনে রাখবেন, এটা অনেক বইতে আপনারা পাবেন না, রেপার্টারি ছাড়া পাবেন না। সেটা হচ্ছে লস অফ মেমোরি আফটার দ্য অ্যাপোপ্লেক্সি। তাহলে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন গুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু নবীন যারা প্রেসক্রিপশন করবে তারা কিন্তু অত ভয় পাবেন না। অন্তত পক্ষে সিচুয়েশন টু সিচুয়েশন আমরা যদি আগাই, অতি অবশ্যই কিন্তু আমরা এই কন্ডিশনটাকে হচ্ছে সাবসাইড করব। কারণ লস অফ মেমোরিতে যদি বলতে চাই প্রচুর ওষুধ আছে, তাও আরেকটা দুটো বলা উচিত। যেমন ধরুন, আরেকটা বাচ্চা এও পরীক্ষা দেবে না, এই পরীক্ষা দেবে না, এই পরীক্ষা দেবে না, তার কারণ কি? এ পড়াশোনা ঠিক মনে রাখতে পারে না। ডাক্তারবাবু যা পড়ি সেরকম কিছু মনে রাখতে পারে না, এর জন্য তার পরীক্ষা, সে বলছে না যে পরীক্ষা দেবই না। অ্যানাকার্ডিয়াম যেমন রিজিড, অ্যানাকার্ডিয়াম যেমন ফিক্সড আইডিয়া, দেব না তো দেবই না, এরকম যে সিচুয়েশন। এই যে ফিক্সড আইডিয়া বললেই আমরা খালি থুজা ভাবি, ফিক্সড আইডিয়া খালি থুজাই না, ফিক্সড আইডিয়া হচ্ছে একটা সিভিলিটিকের মায়াজমের একটা বড় ক্যারেক্টার। যেখানে যেরকম থুজাতে আছে সেরকম হচ্ছে অ্যানাকার্ডিয়াম আছে, সেরকম হচ্ছে কুপ্রাম মেটালিকামে আছে, এরকম ওষুধগুলো আছে। তাহলে ইথুজা পেশেন্টকে আমরা সাধারণত তখন দেখবো যার হচ্ছে ইন্টেলিজেন্সটা সেই মাপের নয়, পড়াশুনো মনে রাখতে পারছে না, এই জন্য তার পরীক্ষা দিতে কিন্তু হচ্ছে ভয়। সেটা হচ্ছে ইথুজা সাইনেপিয়া। আরেকটা কি? একটা নার্ভাসনেস লাগছে, পরীক্ষায় বসবো এই যে নার্ভাসনেস লাগছে, বা একটা পড়াবো নার্ভাসনেস লাগছে, একটা নাচ করব বা গান করব, স্টেজ পারফরমেন্স করব, একটা ভয় ভয় লাগছে। এই ক্ষেত্রে আপনি কয়েকটা হায়ার পোটেন্সি ইগনেশিয়া তার একদিন দুদিন আগের থেকে প্রয়োগ করুন, সেই পেশেন্ট কিন্তু হচ্ছে সুন্দরভাবে পারফরমেন্স করবে। ইট ইজ আ স্টেজ 5। লাইকোপোডিয়ামও যেরকম আছে, পাশাপাশি ভাবে কিন্তু ইগনেশিয়াও কিন্তু হচ্ছে খুব ভালো ওষুধ। এটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু হচ্ছে মনে রাখবেন। আরেকটা জায়গা আমরা দেখতে পাই যে পেশেন্ট হচ্ছে পরীক্ষা দেবার আগেই হচ্ছে নাছোড় বান্দা। না কি নাছোড় বান্দা? যে আমি পরীক্ষা দেব না। আচ্ছা পরীক্ষা দিবি না, তোর কারণটা কি একটু শুনি। না আমি পরীক্ষা দেব না, যদি ফেল করি আমি পরীক্ষায় বসবোই না ডাক্তারবাবু, এই বছর আমি পরের বছরে পরীক্ষা দেবো। কেন রে? না আমি যে আবার হয়তো ফেল করব, আমি হয়তো আবার ফেল করব। এই যে সিচুয়েশনটা, এই পেশেন্টটাও কিন্তু অনেক পড়াশুনো করেছে। এই পেশেন্টটা যে পড়াশুনো করেনি তাই নয়, যে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল যে আমি পরীক্ষায় হয়তো পাস করতে পারবো না, আমি পরীক্ষায় হয়তো সেই লেভেলের আমি নম্বর পাবো না, পার্সেন্টেজ পাবো না। তার সঙ্গে তার হচ্ছে অ্যাংজাইটি, মনের মধ্যে একটা মেন্টাল অ্যাংজাইটি, উদ্বিগ্ন, এখানে বসছে ওখানে বসছে সেখানে বসছে, অনেকটা হচ্ছে আর্সেনিকের মতন আমাদের মিসগাইড হতে পারি। এই যে কন্ডিশন আফটার দি প্রলং অফ দি হচ্ছে মেন্টাল স্ট্রেন, প্রতিনিয়ত মাথা চাপ পড়েছে, একদিকে সংসারের দারিদ্র, আরেকদিকে আমাকে পড়াশোনার পারফরমেন্স করতে হবে, এসে গিয়ে একটা সময় পরীক্ষার সময় এসে তার মনের মধ্যে অমূলক একটা ভয় ঢুকে গেল, আমি বাবু পরীক্ষা দেব না, আমি হয়তো পাস করতে পারবো না, আমি হয়তো 80% নম্বর তুলতে পারবো না, আমি পরীক্ষা দেব না। এই যে কন্ডিশন, এটাও কিন্তু হচ্ছে ব্রেইন অফ দি ফ্যাক্ট। আমরা যদি হচ্ছে পরীক্ষার বই যাই, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে অ্যাসিড পিক্রিনাম হচ্ছে খুব একটা ভালো ওষুধ। অ্যানাকার্ডিয়ামের খুব ক্লোজ রিলেশন হচ্ছে এই অ্যাসিড পিক্রিক। তাহলে এই যে সিচুয়েশন, এই যে আমি মোটামুটি 4টে ওষুধ বললাম, যে অ্যানাকার্ডিয়াম, এই যে ধরুন হচ্ছে অ্যাসিড পিক্রিনাম, এই যে ইগনেশিয়া, এই যে ইথুজা, এইগুলো কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে যখন একটা মানুষ যখন মানে দেখবে যে কিওরটা আসলো, বা আমার বাচ্চা যখন পরীক্ষাটা দিল ভালো রকম রেজাল্ট পেলো, তখন কিন্তু সেই পেশেন্ট পার্টিরাই কিন্তু অনবরত যে বলবে না হোমিওপ্যাথিকও কিন্তু এত সুন্দরে কাজ হয়। এই ক্ষেত্রে কিন্তু সাইকোলজিটা, অত সাইকোলজি ডাক্তারের কাছে দরকার হলো না। এই ক্ষেত্রে মনে রাখতে হবে খালি ওষুধ দিলেই হবে না, পেশেন্টকে পিঠে চাপড়িয়ে দিয়ে পেশেন্টের চোখে চোখ রেখে বলতে হবে যা তুই পরীক্ষা দিতে যা, তুই ভালো রেজাল্ট করবি, তোর মনের মধ্যে কনফিডেন্স নিয়ে আয়। এইখানটা যেরকম হচ্ছে সাইকোলজি বা ভোকাল টনিক দেবেন,
পাশাপাশি ভাবে সঠিক ওষুধ, হায়ার পটেন্সি বা সঠিক পটেন্সি, সঠিক রিপিটেশন যদি করেন, দেখবেন একদম সাকসেস কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসবে। আপনার কাজ সিচুয়েশনটা বোঝা, সিচুয়েশনটা বুঝে আপনাকে কিন্তু হচ্ছে প্রপার মেডিসিনটাকে কিন্তু হচ্ছে সিলেকশন করা। অ্যানাকার্ডিয়ামে না দুই রকম ফ্যাকশন আছে। এক সময় হচ্ছে মেমোরি লস হয়ে যায়, কারণ অ্যানাকার্ডিয়াম মানেই হচ্ছে অনেকটা বাইপোলার মুড ডিসঅর্ডার, অর্থাৎ দুই সত্তা তার মধ্যে কাজ করে। এই অ্যানাকার্ডিয়ামের পেশেন্টটি কিন্তু এরা এরা কিন্তু কি হয়, এরা কিন্তু আবার আফটারনুন, এরা বিকেল বেলার এদের ব্রেন পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয়। কোনো পেশেন্ট আছে রাতে তাদের পড়াশুনো করতে ভালো লাগে, আর এই অ্যানাকার্ডিয়ামের পেশেন্ট কিন্তু মেন্টাল অ্যাক্টিভ থাকে ডিউরিং দি হচ্ছে আফটারনুন। এই সিচুয়েশন গুলো কিন্তু আমাদেরকে মানতে হবে। তাহলে এই যে সাডেন লস অফ মেমোরি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেরা ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম। দেখুন আমাদের এখানে ব্যালেন্স হয় প্রথমেই যেই লাইনগুলো বলছে যে এভরিথিং সিম টু বি ইন দ্য ড্রিম, সবকিছু যেন একটা স্বপ্ন, কারণ তার মেমোরি আর কিছু কাজ করছে না। পেশেন্ট ইজ গ্রেটলি ট্রাবল অ্যাবাউট ইট, ইজ দ্য ফরগেটফুলনেস, কনফিউজ, কি করব দোটানায় পড়ে যাচ্ছে, অ্যান্ড আনফিট ফর দ্য বিজনেস। এখানে বিজনেস মানে এই পরীক্ষার পারফরমেন্স করা, এই যে তার সমস্ত কিছু দৈনন্দিন কাজকর্ম করা, কারণ অর্ধেকই ভুলেই যাচ্ছে, এবং এই ভুলটা দীর্ঘদিন ধরে নয়, সাডেন এই ভুলটা যখন আরো অগ্রসর হবে, আরো যখন কঠিন আকার ধারণ করবে, তখন আপনাদের এই যেহেতু এই একটা অ্যান্টিসিপিলিটিক ড্রাগ, এই ক্ষেত্রে সিপিলিনামও কিন্তু হচ্ছে এই মেমোরি লসের কিন্তু একটা খুব ভালো ওষুধ, এবং দিলে সুন্দরভাবে কিন্তু আপনারা কিন্তু হচ্ছে প্রতিরোধ করতে পারবেন। কারণ সিপিলিনামে আমরা যদি একটু পড়ি, আপনারা দেখবেন যে সুন্দরভাবে লেখা আছে। আমি একটা লাইন পড়ি, দেখুন ওখানে লেখা আছে যে সিপিলিনামটা খুব ভালো জায়গার, যেমন সিপিলিনাম আমাদের কি লেখা আছে যে লস অফ মেমোরি, ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ দ্য বুকস, পার্সন অ্যান্ড প্লেস, এ প্রায় সবই ভুলে যাচ্ছে। আরেকটা যেটা ভেরি পিকুলারিটি, ইট ইজ অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন ডিফিকাল্ট। আপনারা যারা টিচার আছেন, এখানে অনেকেই টিচার আছে, বা আপনার বাড়ির বাচ্চাদের যদি দেখতে পারেন, অঙ্ক করতে বাবু পারে না, অঙ্ক করতে গেলে সে যোগ বিয়োগে প্রায় সিম্পল ভুলগুলো করে। এই যে কন্ডিশন, এই ক্ষেত্রে দুটো ওষুধ খুব ভালো, একটা হচ্ছে লাইকোপোডিয়াম, আরেকটা হচ্ছে সিপিলিনাম। কারণ চাকরির পরীক্ষাতে যদি আপনি দেখেন, ইন্টেলিজেন্ট এবং অঙ্কের প্রশ্নই বেশি আসে, কারণ অঙ্ক যে ভালো পারে সে তত বড় ইন্টেলিজেন্ট। কারণ এই যে কোনো বাচ্চা যদি দেখেন যে অঙ্কের একটু মানে যেটা সাধারণের তুলনায় কমে যাচ্ছে, সেই লেভেলে পারফরমেন্স করতে পারছেন না, প্রথম দিকে আপনি লাইকোপোডিয়াম প্রয়োগ করুন, পরের দিকে সিপিলিনাম প্রয়োগ করুন, আপনি কিন্তু তুলনামূলকভাবে কিন্তু হচ্ছে যথেষ্ট ভালো কাজ পাবেন। যাই হোক, এই যে লাইকোপোডিয়ামের এই যে পরীক্ষা দেব না, তার সঙ্গে যদি হচ্ছে ওরকম ফিক্সড আইডিয়া থাকে দেব না তো দেবই না, এই যে সিচুয়েশন, তার সঙ্গে তার মেন্টালি বিহেভিয়ার কি হচ্ছে উগ্র, মানে চন্ডাল প্রকৃতি, যে আমাকে পড়বো না, এই যে প্রকৃতি, দিস ইজ দ্য অ্যানাকার্ডিয়াম, এই জিনিসটা কিন্তু হচ্ছে ভাববে। তাহলে অ্যানাকার্ডিয়ামে মেন্টাল আছে, মেন্টাল অনেক কঠিন, আজকে বলার আমার ইচ্ছা নেই, কারণ আজকে জুনিয়রদের জন্যই আমি রাখলাম। এই জিনিসগুলো আমরা যদি একটু খেয়াল করব। এইবার আমরা দেখতে পাই যে, কারণ এই যে পরীক্ষা দেবে না, তার পিছনে একটা কারণ থাকে, ল্যাক অফ কনফিডেন্স অফ দি হিমসেলফ। আমি যে পরীক্ষা দেবো আমি পাসবো না, নিজের প্রতি তার কনফিডেন্স থাকছে না। আর পিকনিক অ্যাসিডে ছিল ভয়, পাস হয়তো করতে পারবো না। এই যে কথার যে পার্থক্য, এই যে ডিডি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দি ম্যাথমেটিকা, এইগুলো কিন্তু হচ্ছে একটা ফিজিশিয়ানের কিন্তু অতি অবশ্যই কিন্তু কর্তব্য। কারণ এগুলো এই স্কুল কলেজে পড়ানো সম্ভব নয়, এগুলো নিজেরা স্টাডি করে করে এই যে সূক্ষ্ম পার্থক্য, এইগুলো কিন্তু হচ্ছে আপনারা ভালো করে হচ্ছে খেয়াল করবেন। যাই হোক, এই একটা আমরা বললাম। এইবার আমি আরেকটা কোশ্চেনে ঢুকবো, যেটা আমরা একটুখানি ভুলে যাই ন্যাচারালি, সেটা হচ্ছে যেমন ধরুন হচ্ছে স্কিন সিমটমস, অ্যানাকার্ডিয়ামের স্কিন, ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট। কারণ অ্যানাকার্ডিয়াম আপনারা সবাই জানেন যে যাই কষ্ট খেলেই কমবে, অ্যানাকার্ডিয়াম ইট ইজ আ শিওর ইন্ডিকেশন, ইট ইজ দ্য অ্যাবসলিউট রাইট। আমি না বলছি না, কারণ এইটুখানি জানলেই খালি অ্যানাকার্ডিয়ামে নয়। কারণ
অ্যানাকার্ডিয়াম আমরা যদি স্কিন সিমটম দেখি, এরও কিন্তু ভেরি পিকুলারিটি আছে, অনেক ভালো ভালো আমরা কাজ করাতে পারবো। বলছে অ্যানাকার্ডিয়াম সাধারণত দেখা যায় যে স্কিন সিমটম তার সঙ্গে কিন্তু হচ্ছে গ্যাস্ট্রিক সিমটমস এর একটা কনকমিটেন্ট থাকে। আর আমরা কি দেখতে পাই, আগেই বলেছি যে এটা হচ্ছে স্মল পক্স এর মতন বা আম্বলিকেটেড, মানে একটা ইরাপশন হচ্ছে মধ্যখানটা একটু বসা, এরকম এরিসিপেলাস এই টাইপের ইরাপশন গুলোর ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে। সেই ইরাপশন থেকে কিন্তু একটা ইয়েলো সিরাম বেরোয়, অর্থাৎ হলুদ হলুদ রঙের কিন্তু হচ্ছে কষ কষ কিন্তু বেরোয়। এবং অ্যানাকার্ডিয়ামের স্কিন সিমটমস প্রায় অনেকটা সিমিলার টু দা রাশ টক্সিকোডেন্ড্রনের সঙ্গে, কিন্তু স্লাইট একটু ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স? আমরা যদি দেখি যে এর যে সিমটমস গুলো, এর যে স্কিন ডিজিজ গুলো সাধারণত ডান দিকে শুরু হয়ে বাম দিকে যায়, অর্থাৎ রাইট টু লেফট। এই রাইট টু লেফট আপনারা সবাই জানেন ইংলিশে লাইকোপোডিয়াম, কিন্তু অ্যানাকার্ডিয়ামও, কারণ লাইকোপোডিয়াম আর অ্যানাকার্ডিয়ামের মধ্যে অনেক সম্পর্ক, কারণ অ্যানাকার্ডিয়াম ফলোজ ওয়েল অ্যান্ড ফলোড বাই ইট ইজ দ্য লাইকোপোডিয়াম। তাহলে স্কিন সিমটম গুলো দেখা যাচ্ছে যে ডান দিক থেকে প্রথম আক্রান্ত হচ্ছে, পরে হচ্ছে বাম দিকে যাচ্ছে। রাস্টাক্স কিন্তু তার উল্টো, লেফট টু রাইট, বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যায়, এই ক্ষেত্রে কিন্তু আলাদা। স্কিন ডিজিজ যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রচন্ড চুলকনি। অনেক ওষুধ আছে, এমন কিছু মানে আনকমন নয়। স্কিনের এক্সট্রিম অফ দি ইচিং এবং সো গ্রেট, মারাত্মক ইচিং, এবং হচ্ছে পেশেন্ট হচ্ছে বাধ্য হয় নখ দিয়ে অনবরত চুলকোতে আঁচড়াতে, মানে আপনারা মাথার মধ্যে ঢুকে গেছে সালফার সালফার সালফার। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম, তার সঙ্গে কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে মেন্টাল সিমটম, পরে আসছি। তাহলে ফাঁকা পেলেই হচ্ছে নখ দিয়ে হাঁচড়িয়ে ফাঁচড়িয়ে তাকে চুলকোতেই হবে। আরেকটা দেখতে পাই আমরা যে চুলের মধ্যে, অর্থাৎ স্ক্যাল্পে, চুল তো বলে না, এটা পেশেন্ট বলবে চুল, যে চুল বা স্ক্যাল্পের মধ্যে ছোট 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 ফোড়া হচ্ছে, তার সঙ্গে কিন্তু প্রচন্ড হচ্ছে চুল করছে। এই জিনিসগুলো ভালো করে ভাববেন। আর কি হয়, প্রমোটেড এক্সপালশন অফ দ্য স্প্লিন্টার, অনেক বইতেই পাবেন না। এই যে মাছের কাঁটা বা শরীরের যে পয়জনিং, এইগুলো কিন্তু আমরা মাছের কাঁটা কি জানি, সাইলিসিয়া, ইট ইজ দ্য অ্যানাগালিস, ইট ইজ দ্য লোবিলিন ফ্লাটা, এবং অ্যানাদার মেডিসিন ইট ইজ দ্য হচ্ছে এই অ্যানাকার্ডিয়াম। এই অ্যানাকার্ডিয়ামও কিন্তু হচ্ছে এই স্প্লিন্টার, কাঁটা বা এই টাইপের কিছু ফরেন বডি শরীর থেকে কিন্তু বাইরে বের করে দিতে কিন্তু সাহায্য করে, যদি, আবার বলছি যদি, যদি তার ওই মেন্টাল ইরিটেবিলিটি, ওই যে তার মেন্টাল হচ্ছে প্রোফ্যানিটি মানে হচ্ছে মারাত্মক, সেইখানটা হচ্ছে তার রাগ উগ্র স্বভাব যদি হচ্ছে প্রকাশ পায়, সেই ক্ষেত্রে অ্যাবসলিউট রাইট, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম। এইবার যেমন ধরুন আর কি আমরা দেখতে পাই, এটা কিন্তু হচ্ছে পামের উপরে খুব এফেক্টেড করে। পাম মানে হচ্ছে হাতের তালু, এটা আরো বেশি এফেক্টেড করে, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালি। হাতে আমরা কি দেখতে পাই, হাতে কিন্তু আঁচিল হয়, হাতে আঁচিল, হাত বলতে কোথায়, ইট ইজ দ্য পাম। অর্থাৎ পামে যদি আঁচিল হয় সেই ক্ষেত্রে একবার হচ্ছে অ্যানাকার্ডিয়াম ভাববো। খালি অ্যানাকার্ডিয়াম ভাববো কেন, তার সঙ্গে সঙ্গে আরো দুটো ওষুধ আছে, সেই দুটো ওষুধ আমরা মনে রাখবো। তাহলে মোট 3টে ওষুধ, তার সঙ্গে হচ্ছে ডিডি করবো, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য ম্যাথমেটিকা করে তারপরে আমি ফাইনাল ওষুধে যাব। খালি যে পামে যে খালি ওয়ার্ডস হলে যে অ্যানাকার্ডিয়াম ভাববো তাই নয়, আরো দুটো মেডিসিন আছে ন্যাট্টাম গ্রুপে, ইট ইজ দ্য ন্যাট্টাম কার্ড, ইট ইজ দ্য ন্যাট্টাম হচ্ছে মিউর। তাহলে এই দুটোর কথা আমরা কেন ভুলে যাব, তবে তো আমাদের প্রপার ডাক্তারি করা তো হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে মনে রাখতে হবে। আর যেটা দেখা যায় সেটা হচ্ছে লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাসটা আপনারা মোবাইল খুলে দেখে নেবেন, অনেকটা পদ্ম কাটা বা শরীরের মধ্যে কিন্তু হচ্ছে এরকম উদ্ভিদ টাইপের হয়, সেগুলো বেশ হার্ড। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনারা একমাত্র বই খুললেই পাবেন, একটা ওয়ার্ড লেখা আছে, সেটা হচ্ছে নিউরোটিক এক্সিমা। এই নিউরোটিক এক্সিমা ওই লাইকেন প্ল্যানাসেরই কাছাকাছি, যে দুটো ওয়ার্ড ইউজ করলো, ইট ইজ দ্য নিউরোটিক এক্সিমা। কারণ স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা অ্যানাকার্ডিয়াম কোনোদিন আমরা ভাবি না, ভাববো না, এটাই স্বাভাবিক, কারণ আমাদের ভাবানো হয় না। কারণ এই যে নিউরোটিক এক্সিমা, এই ক্ষেত্রে কি দেখা যায়, যে প্রচন্ড চুলকুনি, আমি আগেই বললাম যে চুলকোতে চুলকোতে ঝালাপালা করে দিচ্ছে,
তার সঙ্গে মেন্টাল ইরিটেবিলিটি, দিস ইজ দ্য কনকমিটেন্ট সিমটম। ইট ইজ কল দিস হচ্ছে নিউরোটিক এক্সিমা। ইট ইজ কল দিস হচ্ছে নিউরোটিক এক্সিমা। কি ডাক্তারবাবু আপনি কি ওষুধ দেন, কমে না, আরো বেড়ে গেল, ভালো ওষুধ দিলে দেন, নাহলে আমি যাই, খালি পয়সা নেন, আছি আর খালি বলছে পয়সা নেন, কিছুই কমে না। এই যে মেন্টালিটি, এই যে মেন্টাল ইরিটেবিলিটি, এই যে আপনার সঙ্গে যে বিহেভিয়ার করলো, এই যে প্রোফ্যামিলিটি, এই যে রাফ যে আইডিয়া, ইট ইজ দ্য ইনহিউম্যান, এটাই তো মেন্টাল সিমটমস, এটাই তো অ্যানাকার্ডিয়া। জুনিয়র ডাক্তাররা হয়তো ভয় পেয়ে গেল, লজ্জা পেয়ে গেল, পেশেন্ট হয়তো চলে যাবে, কিন্তু জুনিয়র ডাক্তারের কাছে কিন্তু হচ্ছে অনেক মেন্টাল সিমটম দিয়ে দেয়, আমরা ধরতে পারি না। সিনিয়রদের কাছে তো এতটা বলতে পারে না, একটু রেখে টেকে বলে, ভিজিটও বেশি, আবার বেশি চোটপাট দিলে অনেক ডাক্তারবাবু সিনিয়ররা জানে, সিনিয়রদের কাছে এত কিছু মেন্টাল ইরিটেবিলিটি দেখাবে না, যেটা আপনার চেম্বারে এসে কিন্তু দেখাবে। এইটাই হচ্ছে অ্যানাকার্ডিয়ামের স্কিন ডিজিজ। আগেই বলেছি এটা যেহেতু হচ্ছে সিবলিটিক ম্যানিফেস্টেশন, এর আবার কি হয়, গরম দিলে কমে। আপনি বলেছেন গরম চেক দেবেন, উনি গরম চেক দিয়েছে, কি ডাক্তারি করেন আপনি, গরম চেক দিলাম আমার আরো বেশি চুলকানি বাড়লো, কি আপনি পড়ে এসেছেন? এই যে মেন্টালিটি, কারণ এ তো সিফিলিটিক স্কিন ডিজিজ, এ গরম দিলে বাড়বেই, ঠান্ডা দিলে কমবে, দিস ইজ দ্য সিফিলিটিক ম্যানিফেস্টেশন। এটা কিন্তু হচ্ছে রাস্টাক্সের ঠিক তার অপোজিট। আর তার সঙ্গে কিসে কমে, ইট ইজ দ্য রাবিং। ডাক্তারবাবু চুলকোতে চুলকোতে যখন জ্বালা পোড়া করে, এই হাতটা বুলালে কি আরাম পায়, সে মেয়ে যখন একটু হাত বুলিয়ে দেয় কি আরাম পায়, এইটাই হচ্ছে নিউরোটিক এক্সিমা, এইটাই হচ্ছে অ্যানাকার্ডিয়াম এক্সিমা। এই যে মোডালিটি, এই জিনিসগুলো ভাবেন, তবেই তো আপনি সাকসেস পাবেন, তবেই তো আপনি হচ্ছে সালফার থেকে একটু বেরিয়ে আসবেন, একটু বেরোতে হবে চেনা পরিচিতির থেকে। যাই হোক, এই জিনিসটা আপনারা কিন্তু হচ্ছে ভাববেন। আরেকটা যেটা আমরা পাই, আমরা সব পাই, যে ফিঙ্গার, হাতের যে আঙ্গুলের যে ডগাগুলো ফুলেও যাচ্ছে, ওখান থেকে কিছু কিছু হচ্ছে ইরাপশন হচ্ছে, সব এলোপ্যাথিক ডাক্তারের কাছে দৌড়বে, মলম মাখবে, কিছু কমবে, আবার কিছুদিন পরে বেরোবে। এই যে কন্ডিশন, এই যে ফিঙ্গার ফুলেও হচ্ছে, তার সঙ্গে হচ্ছে ভেসিকুলার ইরাপশন, ভেসিকুলার মানে ভিতরে হচ্ছে জল জল থাকবে, বা কোনো কোনো ক্ষেত্রে হলুদ রঙের কসকস থাকবে। এলোপ্যাথিকরা বলবে যে আপনার অ্যালার্জি হয়েছে, ওরা দেবেই, যে ওরা আপনার হচ্ছে হিস্টামিন টাইপের ওষুধ দেবে, পেশেন্ট ঘুমাবে, চুলকনি কমবে, আবার আসবে। ও এই প্রসঙ্গে কিন্তু আমি ভুলে গেছি, অ্যানাকার্ডিয়ামের কিন্তু হচ্ছে বরিক সাহেব একটা জায়গা বললো, ইন্টারমেন্সি অফ দি সিমটমস, অর্থাৎ এই যে কমন, যে অ্যানাকার্ডিয়ামের সিমটমস গুলো সবসময় যে থাকবে কোনো কথা নেই, কিছুদিন থাকবে, কিছুদিন নেই, আবার ফিরে আসলো, এই যে ইন্টারমিটেন্সি অফ দি সিমটমস, এটাও কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের একটা বড় গুরুত্বপূর্ণ সিমটম। সেটা বরিকের বইয়ে লেখা আছে, যেটা ক্লার্কের বইয়ে লেখা আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ভাববেন। অর্থাৎ স্কিন সিমটমসটা কয়েকদিন বেশি ছিল, আবার কয়েকদিন ভালো ছিল, আবার কয়েকদিন পরে আসলো, আবার কয়েকদিন ভালো আসলো, এটাও কিন্তু একটা সিমটমস। আপনি কিন্তু হচ্ছে লুজ ভাবে নিলে হবে না, এটাও কিন্তু একটা অ্যানাকার্ডিয়ামের কিন্তু হচ্ছে সিমটম দেবেন। তার সঙ্গে আবার বলছি, it is the mental irritability, it is the anacardium, it is the anacardium। এইটা কিন্তু হচ্ছে ভালো করে বুঝবেন। আরেকটা আমরা ভালো করে বুঝতে পারি যে এর ভালো খুব এফেক্টেড করে, ইট ইজ দ্য নি জয়েন্টে, যে নি জয়েন্ট ফুলেও যায়, তার পিছনে আমি কারণটা বলবো। এবং নি জয়েন্টটা প্যারালাইটিক কন্ডিশন হয়, মনে হচ্ছে নি জয়েন্টের মধ্যে কিছু ব্যান্ড, অর্থাৎ কিছু একটা আড়ষ্ট বা দড়ি বাঁধার মতন বা চাপ চাপ বোধ আসছে, এটাও তার একটা মেন্টাল সিমটম, সেন্সেশন অ্যাজিভ। তার সঙ্গে কিন্তু হচ্ছে তার সাবকিউটেনিয়াস অফ দি আলসিরেশন, সাব মানে নিচে, অর্থাৎ চামড়ার নিচে একটা ঘা ঘার মতন অবস্থা, তার সঙ্গে হচ্ছে সিফিলিটিকের ক্যারেক্টার গুলো কিন্তু হচ্ছে শো করাবে। এইটাই হচ্ছে অ্যানাকার্ডিয়ামের কিন্তু স্কিন সিমটমস। আপনারা হয়তো দুটো খুব ভালো জানেন, যে পামে আচিল এবং হচ্ছে এই যে নিউরোটিক এক্সিমা, এইটা কিন্তু বরিকের বইও কিন্তু হচ্ছে ভালোভাবে এক্সপ্লেনেশন করা নেই। এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য ম্যাথমেটিক্স করতে যাবেন, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু আপনাকে কিন্তু হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে এই আমি মোটামুটি ভাবে প্রেজেন্ট করলাম, ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়াম। তাহলে এই জিনিসগুলো ভাববেন। আবার বলছি মেন্টাল, কারণ প্রথম লাইনই আমি যখন শুরু করলাম যে বরিক সাহেবের, যে এই যে কেন সাহেবের যে
মেন্টাল যখন কভার করে তখন ফিজিক্যালও কভার করে, ফিজিক্যালও কভার করলেও কিন্তু মেন্টালও কিন্তু কভার করবে, কারণ মেন্টাল সিমটম বলে কিছু নেই, কারণ অ্যানিম্যানের অর্গানন বইয়ে ঠিক সেই রকমই লেখা আছে। যাই হোক, সেটা আলাদা ফ্যাক্টর। এই দুটো জিনিস আমি পড়ালাম। ইট ইজ দ্য এক্সামিনেশন অফ দি, মানে পরীক্ষার ভীতি এবং হচ্ছে স্কিন ডিজিজ। আরেকটা যেটা আমি পড়ানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইনজুরি, অ্যানাকার্ডিয়ামের ইনজুরি। আমরা তো ইনজুরির প্রচুর ওষুধ জানি না হোমিওপ্যাথিক, আর হোমিওপ্যাথিকে ইনজুরি মানেই হচ্ছে আমি আর্নিকা দেব, খুব বেশি হলে সিম্পাইটাম দেব, লিডাম দেব, এরকম দেব, অবশ্যই দেবেন। ইনজুরিতে আমাদের কিন্তু একটা বড় চ্যাপ্টার, ইনজুরি পড়াতে গেলেও 2 দিন লাগবে। ইনজুরি তো কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামে একটা ভালো জায়গা। কোথায় ইনজুরি দেবেন? আপনি তো বলবেন তো আর্নিকা তাহলে দেবো না, হ্যাঁ আর্নিকাও দেবেন, কেন দেবেন না? আর্নিকার ক্ষেত্র আলাদা, অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্র হচ্ছে আলাদা। তাহলে অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্র কোথায় এটা আমাকে ভাবতে হবে, কিন্তু অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্র বোঝা একটু ডিফিকাল্ট টাস্ক, কারণ খালি চোখে ওই ইনজুরি সার্চ আউট করা আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। অথবা এইসব ক্ষেত্রে গেলে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সিরিজ, আমাদের ক্ষেত্রে হচ্ছে স্ক্যান দরকার বা এমআরআই দরকার। এমআরআই রিপোর্ট গুলো যদি আপনারা পড়েন, এক এক জায়গায় লেখা থাকে ইনজুরি টু দ্য টেন্ডন। এই যে ইনজুরি টু দ্য টেন্ডন, এটা হচ্ছে আমরা যদি রেপার্টরি করি, একটাই মেডিসিন আছে, দিস ইজ দ্য হচ্ছে দ্য অ্যানাকার্ডিয়াম। এটা আমি দেখলাম ক্লার্কের বইও এই কথাটা লেখা আছে, ইনজুরি টু দ্য টেন্ডন। এবার যেটা বড় প্রশ্ন, টেন্ডনটা কি ব্যাপার সেটা তো আপনি জানবেন, কারণ আপনি খালি কোষ, আপনি খালি মাসলস পড়ে এসেছেন। টেন্ডন কিন্তু আমাদের খুব একটা পড়ানো হয় না। টেন্ডনটা অ্যাকচুয়ালি কি আপনারা একটুখানি বুঝুন, যে টেন্ডন হচ্ছে একটা ব্রাইট হোয়াইট কালার, ইট ইজ দ্য ব্যান্ড। কি বলছে? যে ব্রাইট হোয়াইট কালার, ইট ইজ দ্য ব্র্যান্ড। তাহলে টেন্ডন ইট ইজ দ্য ফ্লেক্সিবল, অর্থাৎ সেটা হচ্ছে ফ্লেক্সিবল হচ্ছে, ইট ইজ দ্য কর্ড লাইক, ইট ইজ দ্য রোপ লাইক, ইট ইজ দ্য স্ট্রাকচার। কি দিয়ে তৈরি? ইট ইজ দ্য স্ট্রাকচার, ইট ইজ দ্য কোলাজেন ফাইবার অ্যান্ড ইট ইজ দ্য কানেকটিভ টিস্যু। তাহলে কোলাজেন ফাইবার এবং কানেকটিভ টিস্যু যারা হচ্ছে তার সেটা তৈরি, ইট ইজ হচ্ছে দ্য টেন্ডন। টেন্ডনের কাজ কি? যে টেন্ডন ইজ হুইচ ইজ দ্য কানেক্টেড, ইট ইজ দ্য মাসলস টু দ্য বোনস, অর্থাৎ মাসলস এর শেষ প্রান্তে থাকে হচ্ছে টেন্ডন। এই টেন্ডন হচ্ছে বোনস এর সঙ্গে হচ্ছে যোগ করে, যেমন একটা বাঁশের সঙ্গে একটা বাঁশ বাঁধতে গেলে যেমন দড়ির দরকার, ঠিক সেই রকম একটা মাসলস একটা বোনস এর সঙ্গে যুক্ত হতে গেলে কিন্তু টেন্ডন দরকার। টেন্ডনটা আপনি ভালো দেখবেন, যখন মুরগির মাংস কিনতে যান দেখবেন সাদা রঙের হচ্ছে তারের মতন কিছু বা ফিতের মতন চ্যাপ্টা কিছু রেক গুলো থাকে, দিস ইজ দা হচ্ছে দা টেন্ডন। এই যে টেন্ডন, টেন্ডনকে বলা হয় ইট ইজ দ্য মেকানিক্যাল ব্রিজ, অর্থাৎ একটা হচ্ছে মেকানিক্যাল একটা সংযোগ রক্ষা করে। কার সঙ্গে সংযোগ রক্ষা করে? এটা সংযোগ রক্ষা করে মাসলস এন্ড ইট ইজ দ্য বোন। এইগুলো কি হয়, যে এই যে টেন্ডন which is allowed to the transmission of the muscles of the strength, muscles এর যে তার শক্তি সেটা বোনস এন্ড জয়েন্টে কিন্তু হচ্ছে সাপ্লাই করে। এই ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেন্ডন কিন্তু হচ্ছে বড় রকম যদি ইনজুরি হয়, যেটা প্লেয়ারদের মধ্যে খুব বেশি দেখা যায়, যে টেন্ডন রাপচার হয়ে যায়। টেন্ডন কিন্তু রাপচার হয়ে যায়, কারণ ওই যে বললাম যে হোমিওপ্যাথিক আমি টেন্ডনই বুঝি না, কারণ টেন্ডন আমাদের লাগে না, আমাদের বলাই হয় যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আমার লাগবে না। আপনি যখন হচ্ছে এমআরআই যখন রিপোর্ট পড়বেন, তখন কিন্তু পরিষ্কার শো করিয়ে দিচ্ছি ইট ইজ দ্য টেন্ডন ইনজুরি। সেই জায়গায় যদি আপনি আর্নিকা দেন, আপনার পক্ষে কিন্তু হচ্ছে কখনোই কিন্তু হচ্ছে সম্ভব নয়। এবারে কি হয়, যে টেন্ডনও কিন্তু ভাস্কুলারিটি খুব দরকার। ভাস্কুলারিটি মানে কি? অর্থাৎ টেন্ডনের মধ্যে কিন্তু হচ্ছে রক্ত সাপ্লাই। রক্ত সাপ্লাই যদি টেন্ডনে যদি না যায়, তাহলে টেন্ডনের যখন ইনজুরি হয়, টেন্ডন যখন রাপচার হয়, তখন কিন্তু টেন্ডন কিন্তু হচ্ছে রিপেয়ারিং হবে না। অর্থাৎ এই ভাস্কুলারিটির দরকার হচ্ছে হিলিং প্রসেসের ক্ষেত্রে, এই জন্য ব্লাড সাপ্লাই খুব দরকার। আপনি বলবেন হ্যাঁ আমার ওষুধ আছে তো, সত্যি আমাদের ওষুধ আছে, আমাদের কি ওষুধ নেই? যে ওই টেন্ডনকে খাদ্য পাঠাবো, খাদ্য বলতে ওখানে আমি কে ব্লাড সাপ্লাই পাঠাবো। আমি যদি ধরুন ফেরাম ফস বা ক্যালকিরা ফস যদি লোয়ার পোটেন্সি দিই, অর্থাৎ ইট ইজ দ্য আয়নিক ফরমেশন যদি আমরা দিই, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ভাস্কুলারিটি ওই জায়গাগুলো ভালো যাবে। ভাস্কুলারিটি যত বেশি যাবে, সেই ক্ষেত্রে কিন্তু টেন্ডন রিপেয়ারিং কিন্তু ভালো হবে। পাশাপাশি ভাবে হায়ার মেডিসিন হচ্ছে আপনি অ্যানাকার্ডিয়াম শো করেন, কারণ এই আঙ্গুলে আছে টেন্ডন,
এই যে যেমন প্লেয়াররা বা মহিলারা যে এই যে বেশি রান্না করে, যে খুন্তি নাড়ায়, বা প্লেয়াররা যে হচ্ছে টেনিস বল যে মারে, এই যে এলবো, একটা রোগী আছে, দিস ইজ দ্য টেনিস এলবো। কি বললাম? ইট ইজ দ্য টেনিস এলবো বা টেন্ডো অ্যাকিয়ালিস। বা অনেক সময় দেখবেন আমাদের কাছে প্রচুর রুগী আসে, যে দেখুন তো এই আঙ্গুলটা দেখুন তো, এই যে দেখুন আমি ভাঁজ করলাম আঙ্গুলটা খুলছে না, আঙ্গুলটা ভাঁজ করলাম দেখুন আঙ্গুলটা খুলছে না। হয়তো দেখা গেল একটা ইনজুরির পরে এই যে তার টেন্ডন কিন্তু হচ্ছে ইনফেক্টেড হয়ে টেন্ডাইটিস বা টেনিস এলবো বা টেন্ডাইটিস, এই যে যত এই টেন্ডনের ডিফেক্ট গুলো হয়, বা আপনি চেম্বারের শাটার বন্ধ করেন, এই যে টান দিয়ে যে নামান, এই যে শোল্ডার জয়েন্টে যে টেন্ডন গুলো হয়, প্লেয়াররা যে পা গুলো যে বাড়ায়, একটা 4 রান বাঁচাতে গেলে দিয়ে পাটা যে দিয়ে লাফ দিয়ে যে বাড়ায়, সেই ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে কিন্তু হচ্ছে টেন্ডন ইনজুরি হয়, যেটা স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে কাজে লাগে। আপনারা তো কিন্তু স্কোপ আছে, ওদের চেয়ে অনেক ভালো কাজ করবে। যে আপনি যদি হচ্ছে ফেরাম ফস বা এই ক্যালকেরিয়া ফস, এটা হচ্ছে অ্যাজ এ ফুড হিসাবে দিলেন, টেন্ডনের ফুড, কারণ ভাস্কুলারিটি বাড়ানোর জন্য টেন্ডন ইনজুরির ক্ষেত্রে আপনি যদি হচ্ছে এই অ্যানাকার্ডিয়াম প্রয়োগ করেন, সুন্দরভাবে কিন্তু হচ্ছে কাজ করবে। এই যে কন্ডিশন, এই জন্য এই যে বুড়ো আঙ্গুলে যদি নিউরালজিয়া হয়, এইটার পিছনে কারণ হচ্ছে টেন্ডনের হচ্ছে ইনফেক্টেড বা টেন্ডন ইনফ্লামেশন। এই যে আমাদের যে হাঁটু, কারণ একটু আগে আমি বললাম যে হাঁটুর প্যারালাইটিক কন্ডিশন, বা হাঁটুতে মনে হচ্ছে একটা ব্যান্ড লাগানো আছে, হাঁটুটা সোয়েলিং আছে, কারণ হাঁটুটাতে বেশি ইনজুরি হয়। হাঁটু ভাঁজ করে আপনারা নামাজ পড়েন, হাঁটু ভাঁজ করে আমাদের কাজ করতে হয়। এই যে হাঁটুর মধ্যে যে অ্যান্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট, এসিএল, অ্যান্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট, আরেকটা লিগামেন্ট আছে, আমি এখন নাম মনে পড়ছে না। এই যে লিগামেন্ট গুলো যখন ইনজুরি হয়, সেই ক্ষেত্রে এই জন্য অ্যানাকার্ডিয়াম একটা হচ্ছে রিমেটিজমের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে একটা ভালো ওষুধ। যদি সেইখানটায় হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসিয়াল লিগামেন্ট বা এটার জন্য ইনজুরির জন্য যদি এই হাঁটু ব্যথা হয়, বা হাঁটুটা ফুলে গেছে, তার সঙ্গে হাঁটুর মধ্যে জোর নেই, প্যারালাইটিক উইকনেস, সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারছে না, কারণ হাঁটুর উপরে তো জোর দিতে হবে। এই কন্ডিশনের ক্ষেত্রে অতি অবশ্যই আপনি কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়ামের কথা ভাববেন। কোনো বইতেই পাবেন না, রেপার্টরিতে একটাই লাইন লেখা আছে, ইনজুরি টু দ্য টেন্ডন। তাছাড়া আপনাকে টেন্ডন সম্বন্ধে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে ভাবতে হবে। দি মেডিসিন ইট ইজ দা অ্যানাকার্ডিয়া। এইবার এটা আমরা বুঝলাম। তাহলে অ্যানাকার্ডিয়াম এই একটা কন্ডিশন। আমরা যদি দেখি আরো কতগুলো কন্ডিশন আছে, যেমন ধরুন অ্যানাকার্ডিয়াম কিন্তু একটা পাইলসের একটা খুব ভালো ওষুধ, কনস্টিপেশন এন্ড পাইলস। তাহলে এই পাইলসের ক্ষেত্রে যদি আমরা একটুখানি ভালো করে বুঝি, তাহলে আমাদের একটু সুবিধা হবে প্রেসক্রিপশন করতে। দেখুন, আমরা যদি ক্লার্কের বই পড়ি, সেখানে লেখা আছে যে একজন ফ্রেঞ্চ ফিজিশিয়ান তার এক্সপেরিমেন্ট থেকে বললো বা এক্সপিরিয়েন্স থেকে বললো যে অ্যানাকার্ডিয়াম ইট ইজ আ ইনভ্যালুয়েবল রেমেডি ফর দ্য ইন্টারনাল পাইলস। সাথে সাথে তো কনস্টিপেশন থাকবেই, কারণ পাইলস হচ্ছে দু রকম আছে, একটা হচ্ছে ইন্টারনাল পাইলস, একটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলস এর ক্ষেত্রে তার সঙ্গে যদি কনস্টিপেশন থাকে, তার সঙ্গে যদি পেশেন্ট যদি হাইপোকন্ড্রিয়াক কন্ডিশনে থাকে, অর্থাৎ সবসময় রোগ ভাব, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম কিন্তু খুব ভালো ওষুধ। খালি একটুখানি বললেই হবে না, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু বেসিকটা বুঝতে হবে। আবার এই রাইটারই আবার বললো এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে ল্যামিয়াম অ্যালবাম হচ্ছে দ্য বেস্ট মেডিসিন। ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে যেরকম কনস্টিপেশন, এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে হচ্ছে ল্যামিয়াম অ্যালবাম। এইবারে আপনাকে বুঝতে হবে যে ইন্টারনাল পাইলসের কি সিমটম। খালি তো বলে গেলে হবে না, আপনার কাছে পেশেন্ট আপনার কাছে অনবরত হচ্ছে সিমটম বলবে, আপনাকে সিমটম ধরে ধরে একদিকে যেমন ডিজিজ ডায়াগনোসিস করতে হবে, আরেকদিকে মাইজম বুঝতে হবে, আরেকদিকে কিন্তু হচ্ছে সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু আমাকে কিন্তু প্রেসক্রিপশন করে দিতে হবে। সাধারণত দেখা যায় যে সমস্ত পেশেন্টরা কনস্টিপেশনে ভোগে, তাদেরই হচ্ছে ফাইনাল রেজাল্ট হচ্ছে এই হ্যামিরয়েড অর্শ। অথবা যে পেশেন্ট গুলো দীর্ঘদিন ধরে এলোপ্যাথিক মেডিসিন খায়, যেমন হচ্ছে বিপি কমানোর জন্য বা অ্যানাদার কারণের জন্য, লং ইউজ অফ দি অ্যান্টিবায়োটিক্স বা লং ইউজ অফ দি এলোপ্যাথিক মেডিসিন, সেই পেশেন্টের পাইলস হবেই হবে, এটা ধরে রাখুন, একদম ধ্রুব সত্য। তাহলে এই ক্ষেত্রে পাইলসের আমরা যদি দেখি ইন্টারনাল পাইলসের কি সিমটমস আমরা পাই। ইন্টারনাল পাইলস সাধারণত দেখা যায় যে পেইন থাকে,
এবং হচ্ছে হ্যামারেজ ডিউরিং দি স্টুল, ইচিং অফ অ্যানাস, ময়েশ্চার ফ্রম দি রেকটাম। বলবে ডাক্তারবাবু আমার জাঙ্গিয়া বা আমার ইনারে সবসময় যেন ভেজা ভেজা থাকে, ওখান থেকে কিছু কিছু যেন বেরোয়। এবং কি হচ্ছে গ্রেট ডিজার্ভ ফর দি স্টুল, খালি বারবার হচ্ছে তার পায়খানা পায়। এগুলো হচ্ছে ইন্টারনাল পালসের লক্ষণ। মোটামুটি ভাবে 60 to 70% সিমটমস কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম কভার করে। পাশাপাশি ভাবে যেটা পিকুলারিটি থাকে অ্যানাকার্ডিয়ামের কনস্টিপেশন, এবং কনস্টিপেশনের একটা পিকুলারিটি ক্যারেক্টার থাকে। তার সঙ্গে থাকে অ্যানাকার্ডিয়ামে মেন্টাল ইরিটেবিলিটি। ওই যে আগেই বললাম কি ওষুধ দেন, খালি টাকাই নেন, রোগ আর কমে না, কি ওষুধ দেন, ভালো ওষুধ দেন, এই যে মেন্টাল ইরিটেবিলিটি। এইবার দেখুন কনস্টিপেশন কি করে বুঝবেন। পেশেন্ট বলছে যে ডাক্তারবাবু পায়খানা যাই, পায়খানা করতে আমার না অনেক সময় লাগে, ওই 30 মিনিট 40 মিনিট এরকম প্রচুর সময় লাগে। পায়খানাতে যাই অনেকভাবে মানে কোট দিই, কিন্তু পায়খানা হয় না। যদিও ডাক্তারবাবু একটুখানি পায়খানা হয়, সেটা নরমই হোক বা শক্তই হোক, অনেক কোট দিতে দিতে তবেই আমার পায়খানা হয়। আগের লাইনটা মোর ইম্পর্টেন্ট। ডাক্তারবাবু পায়খানার যাই গিয়ে বসে থাকি, কিন্তু না হয়ে আবার বেরিয়ে আসি, আবার হচ্ছে ওয়াইফ হচ্ছে চিৎকার করে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আর এতে মনটা যেন একটা অস্থির অস্থির লাগে, অ্যাংজাইটি এন্ড মেন্টাল ইরিটেবিলিটি। দিস ইজ দ্য অ্যানাকার্ডিয়ামের ইন্টারনাল পালস উইথ হচ্ছে কনস্টিপেশন। দিস ইজ দ্য কন্ডিশন। কারণ আমরা কি জানি লাইকোপোডিয়াম হচ্ছিল, ইট ইজ দ্য কনস্টিপেশন ফলোড বাই দি পালস, দি মেডিসিন ইট ইজ দ্য লাইকোপোডিয়াম। আগেই বলেছি lycopodium it is the followed by it is the anacardium, by anacardium followed by it is the lycopodium। পরিষ্কার আমাদের লেখা আছে, দেখুন অ্যালেন স্যার কি সুন্দর লিখছে। great desire for the stool but with effort to desire to pass away without of the evacuation। একটু আগে বললাম গেলাম কিন্তু হলো না। আর কি বলছে, মলদারের মধ্যে যেন একটা কিছু একটু আটকিয়ে আছে, আঙ্গুল দিয়ে খোঁচাতে থাকি জানেন, একটা কি একটা যেন আটকিয়ে আছে। এই যে কি যেন একটা আটকিয়ে আছে, সেন্সেশন অ্যাজিভ, এও অনেকটা মেন্টাল সিমটমস এর মতো। এই খালি খালি যে মলদার নয়, যে কোনো ইন্টারনাল অর্গানে কিন্তু হচ্ছে তার একটা প্লাগ লাইক একটা সেন্সেশন অনুভব হয়। মেডিসিন ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়া। কারণ একটা পেশেন্টের, এই পেশেন্টের ইন্টেলেকচুয়ালকে যখন এফেক্টেড করে, তখন এরকম ডিলিউশন টাইপের কিন্তু হচ্ছে সিমটমস এসে কিন্তু উপস্থিত হয়। আবার কি বলছে যে এবং এই যে রেকটাম ইট ইজ দ্য প্যারালাইজ, এই ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়ার সঙ্গে কিন্তু অনেকটা রিলেশন আছে, অ্যালুমিনিয়ার রিলেশনও কিন্তু অ্যানাকার্ডিয়াম লেখা আছে। কিন্তু অ্যালুমিনার এইরকম মেন্টাল ইরিটেবিলিটি কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম আমরা দেখতে পাই না, যেটা আমরা ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে আমরা এই অ্যানাকার্ডিয়াম দেখতে পাই। এই ক্ষেত্রে আপনারা অ্যানাকার্ডিয়াম প্রয়োগ করবেন, যথেষ্ট ভালো কাজ পাবেন। তার সঙ্গে কিন্তু হচ্ছে লস অফ মেমোরি বা উইকনেস অফ দি মেমোরি যদি থাকে, সুন্দর ভালো কাজ করবে। সেটা হচ্ছে তার সেই আমরা জানি সর্বজনীন সিমটমস, ইট ইজ দা হচ্ছে দ্য গ্যাস্ট্রিক সিমটমস। এই যে দ্য গ্যাস্ট্রিক সিমটমস, গ্যাস্ট্রিক সিমটমস আমাদের সুন্দরভাবে লেখা আছে যে খেলেই কমে, খেলেই কমে, তার সঙ্গে পেট্রোলিয়ামের সঙ্গে সম্পর্ক আছে। এই পেশেন্ট যেমন হচ্ছে মাথা ব্যথাও কিন্তু হচ্ছে তার খেলে কমে, গ্যাস্ট্রিক তো কমবেই। ন্যাচারালি দেখা যায় যখন ডিউডেনাল আলসার হয়, ডিউডেনাল আলসার গুলো সাধারণত হচ্ছে খেলেই কমে। যদিও এটা শিওর ইন্ডিকেশন এক এক জায়গায় কিন্তু হচ্ছে বলে আছে, বলছে এই যে গ্যাস্ট্রিক সিমটমস ডিউ টু হচ্ছে সিডেন্টারি অফ দি পারসন, অর্থাৎ পেশেন্ট শুয়ে বসে খায়, ফ্যামিলি হিস্ট্রি সিফিলিস ছিল, তাদের কিন্তু এই গ্যাস্ট্রিক সিমটম সবসময় কিন্তু হচ্ছে তার হচ্ছে পেটের মধ্যে ফাঁকা ফাঁকা বোধ হয়, এবং একটু একটু করে খায়, খেলেই যেন পেশেন্ট ভালো থাকে। এবং ডিউরিং দি প্রসেস অফ দ্য ডাইজেশন নার্সের সঙ্গে একটু পার্থক্য আছে। এইবার যেটা দেখা যায় 2-3 ঘন্টার পরে আবার তার এই গ্যাস্ট্রিক সিমটম গুলো কিন্তু হচ্ছে ফিরে আসে। গ্যাস্ট্রিক সিমটমস এর মধ্যে তার গ্যাস্ট্রাইটিসও থাকতে পারে, নসিয়া ভমিটিং থাকতে পারে, বা প্রেগনেন্সির সময় নসিয়া এবং ভমিটিং, তার সঙ্গে হচ্ছে ইন্টারমিটেন্সি অফ দি সিমটম হুইচ ইজ দ্য রিলিফ বাই দি ইটিং। এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম হচ্ছে দি মেডিসিন। তাহলে এই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করব, যথেষ্ট আমরা ভালো কাজ পাবো। আরেকটা জায়গায় আমরা যাই প্রায় টাইম শেষের দিকে, সেটা হচ্ছে হেডেক। তাহলে এই হেডেক একটা পিকুলারিটি আছে। এই পেশেন্ট হচ্ছে প্রচন্ড, ওই যে বললাম বড় লোকের, কারণ ফ্যামিলি হিস্ট্রিতে সিফিলিস থাকলে এইরকম সিডেন্টারি তার ভাব ভাব আসে, জমিদার জমিদার তার ভাব। এই যে তার হচ্ছে তার মাথা ব্যথা, তার মাথা ব্যথা কি হয়,
যখনই সে কাজ করে, কাজ করলে বেশি হচ্ছে মেন্টাল ওয়ার্ক, এবং ডিউরিং দি মোশন তখনই তার মাথা ব্যথা গুলো তার বাড়ে, এবং তার মাথার মধ্যে এবং হচ্ছে স্ট্রং স্মেল, উগ্র গন্ধ, মানে বাবুপানা তো না, একদম হালকা গন্ধে মানে ম করবে, কিন্তু উগ্র গন্ধ, কোলাহল, কন্ট্রাডিকশন, কিচ্ছু তার পছন্দ হয় না, হলেই তার মাথা ব্যথা করে। আর যেটা পিকুলারিটি, মাথা ব্যথা কিন্তু হচ্ছে খেলে সম্পূর্ণভাবে কমে। আবার বলছি, মাথা ব্যথা, পেট ব্যথা বা তার মেন্টাল ইরিটেবিলিটি, তার নসিয়া, প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি সবই কিন্তু তার খেলে কমে। এইটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে হরিনামের সঙ্গে কিন্তু হচ্ছে অনেক মিল। এবং আরেকটা দেখা যায় যে এই পেশেন্ট ঘুমিয়ে পড়লে কিন্তু হচ্ছে কমে। এই ক্ষেত্রে একটু হচ্ছে আনকমন থাকে, যেটা অতটা সিবিলিটিকের সঙ্গে কিন্তু হচ্ছে মেলে না। স্ট্রং স্মেল বা ওভার স্টাডি, হ্যাঁ, বা এক্সেস অফ দি সেক্সুয়াল অফ দি ডিজিয়ার বা সেমিনাল ইমিশন, এই ঘটনা করার পরে যেরকম ভাবে মেন্টাল সিমটম, পাশাপাশি ভাবে কিন্তু হচ্ছে এরকম ফিজিক্যাল সিমটম গুলো কিন্তু হচ্ছে উদয় হয়। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ভাবলাম, কারণ মেন্টালটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমার ইচ্ছা আছে আরেকদিন বলা, কারণ ওটা একটা আলাদা ক্ষেত্র, ওটাও একটা কন্ট্রোভার্সির জায়গা এবং অনেক ডেপথের জায়গা। ইট ইজ দ্য অ্যানাকার্ডিয়ামের মেন্টালিটি। বাই দি ওয়ে, এই যে ফিজিক্যালিও যে এত আনকমন পিকুলারিটি আছে, সেগুলো যদি আমরা মোটামুটি ভাবে কন্ট্রোল করতে পারি, একজন জুনিয়র ফিজিশিয়ানের চেম্বার চালানোর মতন যথেষ্ট যোগ্য। যে অ্যানাকার্ডিয়াম দিতে গেলে আর্নিকা ছেড়ে ভাববো, পাইল দিতে গেলে লাইকোপোডিয়াম ছেড়ে ভাববো, স্কিন ডিজিজের ক্ষেত্রে সালফার ছেড়ে ভাববো, এই জিনিসগুলো কিন্তু আমি একটুখানি ভাববো। আর মেন্টাল সিমটমস আগেই বলেছি যে আমাদের কেন সাহেব সুন্দরভাবে কিন্তু বলেছে যে মেন্টাল সিমটমস আর দ্য স্ট্রং, দ্য ফিজিক্যাল আর অলসো কভার বাই দি রেমিডি। এই জিনিসগুলো আমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে, 100% সত্য। অতএব মেন্টাল বাদ দিয়ে আমি বলার চেষ্টা করলাম, তার মানে এই নয় যে মেন্টালের কোনো ভ্যালু নেই। মেন্টাল যেহেতু সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল, সেই জন্য পরের ক্লাসের জন্য আমি তুলে রাখলাম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় স্যারকে। আমাদের এবারে আমাদের একটা অসাধারণ ক্লাসের জন্য যাদের যাদের প্রশ্ন আছে তারা সবাই, তাদেরকে অনুরোধ যে তারা হাত তুলে রাখুন। এবং আমরা চলে যাব ডক্টর ধর্মদাস চ্যাটার্জি স্যার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। অনেক ধন্যবাদ ডক্টর প্রশান্ত বাবুকে, অনেক ধন্যবাদ। উনি খুব ডিটেল স্টাডি করে খুব ভালোভাবে পড়িয়েছেন, সব কিছু কভার করছেন, খুব সুন্দর। খুব খুশি হচ্ছে আমি ওনার এই যে পড়ানোতে, খুব সুন্দরভাবে পড়িয়েছেন। তবে আমার দু একটা একটুখানি তার সংযোজন আমি বিশাল ভাবে কাভার করেছেন, তাই দু একটা জিনিস তো বাদ করতেই পারে। সেটা হচ্ছে, প্রথমে আমি একটু বলি যে ওই এক্সামিনেশন যে ভয় পরীক্ষা ভীতি যেটা আছে, সেটাতে উনি একটা মেডিসিন ইয়ে করে গেছেন, স্কিপ করে গেছেন, সেটা হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়ামের কি না, পরীক্ষার আগে এসে খুব নার্ভাস হয়ে পড়বো, হাত পা কাঁপতে থাকবে, তখন কিন্তু জেলসিমিয়াম খুব ভালো কাজ করবে। এইটা উনি একটু স্কিপ করে গেছেন, হয়তো উনি নিশ্চয়ই জানেন, একটু স্কিপ করে গেছেন। আর আর একটা যেটা বলি, উনি যেটা বললেন ওই মানে ওই ইন্টারনাল ফাইলস এর ব্যাপারে, ওই অ্যানাকাডিয়ামের ভূমিকা, ওইটা ফ্রেঞ্চ ফিজিশিয়ান বলেছিলেন একজন আর কি, সেটা ফ্যারিংটনের বইতেই আছে। ফ্রেঞ্চ ফিজিশিয়ান বলেছিলেন যে ওই ইন্টারনাল ফাইলস এর ক্ষেত্রে অ্যানাকাডিয়াম একটা ভালো ওষুধ। কেন না, খেলেই তার সবকিছু কষ্ট কমে যায়, ব্যথা কষ্ট কমে যায়। এই দেখে উনি অ্যানাকাডিয়াম প্রেসক্রাইব করেছিলেন, মানে ফ্রেঞ্চ ফিজিশিয়ান আর কি, যিনি বলেছেন, ওই ফ্যারিংটনটা উল্লেখ করেছেন। আর ল্যামিয়াম এক্সটার্নাল ফাইলস এর ক্ষেত্রে ভালো ওষুধ বলেছিলেন, ইন্টারনাল ক্ষেত্রে ভালো বলেছিলেন। জাস্ট ওই খেলেই তার সব ব্যথা বেদনা কমে যায় বলে ওই অ্যানাকাডিয়াম দিয়েছিলেন, এইটুকুই জাস্ট। অনেক ধন্যবাদ প্রশান্ত বাবু, খুব ভালো বলেছেন আপনি, খুব খুশি আমি। আপনি অনেক পরিশ্রম করে অনেক করেছেন, বক্তৃতা দিয়েছেন, খুব সুন্দর লেগেছে আমার। নমস্কার হ্যাঁ, সবাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এবার আমরা যাব, ডাক্তার খলিলুর রহমান হাত তুলেছেন, আপনি আপনার প্রশ্নটি রাখুন। জি, ধন্যবাদ। আমি নতুন জয়েন হয়েছি, বেশি দিন না, আজকে জয়েন হয়েছি। আর আমি বেশি শুনতে পারি নাই, কিন্তু স্যারের এই কথাবার্তা শুনে আমার অনেক ভালো লেগেছে এবং আমি অনেক কিছু শিখতে পারছি। আমার স্যারের কাছে একটাই প্রশ্ন, যে অ্যানাকার্ডিয়ামের সেক্সুয়াল বিষয়ে কিছু বলতে
মানে আমি কিছু শিখতে পারতাম। আর আমি তো প্রশান্ত রায় স্যার, আপনি এই ব্যাপারটা একটু আলোকপাত করুন স্যার। আমি পরের দিন বলবো, তবে একটুখানি বলে রাখি যে অ্যানাকার্ডিয়াম পেশেন্ট ইজ আ হাইলি সেক্সুয়াল ডিজায়ার। ন্যাচারালি দেখা যায় যে এই ক্ষেত্রে এই আগেই আমি বললাম যে ওভার ইউজ অফ দি হচ্ছে সেমিনাল ইমিশন এন্ড সেক্সুয়াল এক্সেসের পরে যদি তার হচ্ছে উইকনেস অফ দি মেমোরি হয়, এটুখানি জেনে রাখুন যে এর তত বেশি মানে মিরাকুলাস কিছু না, কিন্তু তার সেক্সুয়াল ডিজায়ার কিন্তু হচ্ছে স্ট্রং, এটুখানি খেয়াল রাখুন। আর মেন্টালের দিক থেকে যখন আসবো তখন আরেকটুখানি হচ্ছে ফ্লেয়ার আপ করবো, কারণ ওই জন্যই আমি ড্রিম বা মেন্টাল কন্ডিশনটা আমি তুলে রেখেছি নেক্সট লেকচারে দেওয়ার জন্য। আজকে খালি ফিজিক্যাল পোর্শন গুলো বললাম। ধন্যবাদ স্যার। এবার আমরা চলে যাব ডাক্তার জিএম ইমরানের কাছে। আপনি আপনার প্রশ্নটি রাখুন স্যার। হ্যাঁ জি স্যার, আমার প্রশ্ন আছে, কথা বলতে বলতে ভুলে যায়, এটা কোন ঔষধের লক্ষণ? কথা বলতে বলতে ভুলে যায়, লস অফ মেমোরিতে লট অফ মেডিসিন আছে। হ্যাঁ, এই যে যেমন ধরুন আরেকটা যেটা বেস্ট মেডিসিন আছে সেটা হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। এই আমি অতটা ডিডিতে এখনো যাইনি, কারণ আমি যখন ডিডি যদি যেতাম, ধরুন ক্যানাবিস ইন্ডিকা, ল্যাক ক্যানাইনাম, প্লাম্বাম মেটালিকাম, নাক্স মস্কাটা, হ্যাঁ সিফিলিনাম, এদিকে সেলিনিয়াম, লট অফ মেডিসিন আছে, কিন্তু প্রতি কটার একটু ডিফিকাল্ট আছে। কারণ এই যে কথা বলতে বলতে ভুলে যায়, এইটা অনেকটা হচ্ছে ডাল কামড়ার একটা মেইনলি একটা সিমটম। ডাল কামড়া যদি আপনারা বডি অ্যালেন্স করেন, দেখবেন ডাল কামড়াতে একটা জায়গা লেখা আছে যে কথা বলতে বলতে, আমি বলছি লাইনটা, এই যে ডাল কামড়া বলছে মেন্টাল কনফিউশন, কি বলবো একটা কথা বলতে বলতে ভুলে যাচ্ছে, তার শব্দটা আসছে না। মেন্টাল কনফিউশন, ক্যানট ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড ফর এনিথিং। ওই জায়গাতে আমি কি শব্দটা বসাবো সেইটাই যেন আমার মনে আসে না। দিস ইজ দ্য ডাল কামড়া। স্যার বুঝতে পারছি, মানে এই প্রশ্নটা কেন করলাম যে অ্যানাকার্ডিয়ামের অনেক লক্ষণ আছে, তার ভিতরে আপনার এই লক্ষণটা পাওয়া যায়, যার জন্য। দেখুন এই যে লস অফ মেমোরির মধ্যে অনেক স্টেজ আছে বা অনেক স্টেবল কন্ডিশন আছে, আপনাকে কিন্তু বেসিক গুলো বুঝতে হবে। তার আগে বুঝতে হবে হচ্ছে আহ কি বলবো, হচ্ছে সিমটমস এর যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ দ্য সিমটমস। হ্যাঁ, এই জিনিসটাকে বেস করে তারপরে আপনাকে কিন্তু যে কোনো প্রেসক্রিপশনই করুন, সেইভাবে আপনাকে প্রেসক্রিপশন আগাতে হবে। এই যে আমি পড়ালাম, দেবেন প্রতি কটার ওষুধের একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রটাতেই ওই ওষুধটা যেন সবচেয়ে বেটার অ্যাকশন দেয়। জি স্যার, আমি বুঝতে পারি না, এর জন্যই তো আপনার কাছে প্রশ্ন করা। অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে এই যে ওষুধগুলো বললাম সেগুলোকেও একটু পড়াশুনো করুন, দেখবেন অনেকটাই বুঝতে পারবেন। সব বইয়ে পাতায় পাতায় সুন্দরভাবে লেখা আছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। স্যার এবার আমার একটা প্রশ্ন হলো যে স্যার, এই যে ব্যাপারটা ওরা বলেছে যে এভরিথিং সিমস অ্যাজ এ ড্রিমস, এটা কি সত্যি? পেশেন্ট কি মনে করে যে সে ঘোরের মধ্যে রয়েছে বা সে স্বপ্ন দেখছে জেগে চোখে? না, এভরিথিং ড্রিম মানে এইটা নয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সবকিছুর যে স্বপ্ন, আমি কি করে পারফরমেন্স করবো। এই এক জায়গায় বলছে যে আনফিট ফর দ্য বিজনেস। হ্যাঁ, আমার কিছুই মনে থাকছে না, আমার যে স্টুডেন্টের বিজনেস যেরকম হচ্ছে পরীক্ষায় খাতায় লেখা, সবকিছু যেন হচ্ছে ড্রিম, স্বপ্নের মতন হচ্ছে, এটা হবে নাকি এটা হবে, এটা হবে নাকি এটা হবে, এই যে কনফিউজ। হ্যাঁ, এই যে ফরগেটফুলনেস, কারণ হচ্ছে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টার্সিয়ারি স্টেজ অফ সিফিলিস তার অ্যাটাক করছে, তার ব্রেন সেল গুলোকে কিন্তু ভালোভাবে ড্যামেজ করে দিচ্ছে। হ্যাঁ, এটা সাধারণত দেখা যায় যে ওল্ড পিপুলদের ক্ষেত্রে আরেকটু বেশি, যেটা আমি একটু আগে পড়িয়ে আসলাম, যে সফটনেস অফ দি সফটেনিং অফ দ্য ব্রেন টিস্যু, অর্থাৎ ব্রেন সেল গুলো পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে, এমন একটা তার অবস্থা এসে গেছে যে তার ড্রিমের মতন লাগছে, স্বপ্নের মতন, কি হবে কি হবে, এইটা হচ্ছে না এইটা হচ্ছে না এইটা। এখানে ড্রিম বলতে স্বপ্ন নয়, এটা কনফিউজ লেভেল। তার ইন্টেলেকচুয়াল হচ্ছে তার হচ্ছে এফেক্টেড করে দিচ্ছে, কোনটা অ্যাকুরেট হবে এই যে করতে না পারার জন্য তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। এইটাই হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে এভরিথিং সিম ইট ইজ দ্য ড্রিম। এর মেন্টাল সিমটম বুঝতে গেলে ভেরি ডিফিকাল্ট, মানে সাইকিয়াট্রিকের একটা খুব বড় পার্ট এই জায়গাটা, এই জন্য আমি ধরে রেখেছি। ঠিক স্যার, এর পরের দিন আপনার আর কাছ থেকে আরো করে কি জানবো। আমি এবার আমরা চলে যাবো। হ্যাঁ একটু তো ঢুকিনি আমি। হ্যাঁ স্যার, ধন্যবাদ। এই জন্য এর পরেরটা, এই ব্যাপারটা খুব জানার আমাদের সবারই আগ্রহ রইল। এবার আমরা চলে যাব ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যারের কাছে। ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার,
আজ যে ক্লাস নিয়ে যদি কিছু বলে। বলছি যে আঙ্গুলের যে হাতের আঙ্গুল যে বেঁকে যায়, মানে ওই বলে না সোজা আঙ্গুলে ঘি ওঠে না, ব্যাকা করতে হয়, এরকম যে ব্যাকা হয়ে যায়, তো সেই জায়গার কথা উনি বলছিলেন অ্যানাকার্ডিয়াম। হ্যাঁ, অ্যানাকার্ডিয়ামে টেন্ডনের উপরে কাজ। আচ্ছা, আর আর ক্যালকেরিয়া ফর্সের কথা বললেন। বিভিন্ন রকম ভাবে অনেকে হাইপেরিকাম দিয়ে থাকে, অনেকে আবার রুঠা দিয়ে থাকে। তবে যারা যারা হাইপেরিকাম রুঠা দিয়েছে তাদের বেশি একটা কাজ হতে দেখিনি। তা আমি এরকম পেশেন্ট পাইনি, কিন্তু শুনেছি অন্যান্য ডাক্তারবাবুরা দেখছে। তা এখন যদি আমার কাছে আসে তাহলে আমি হাইপেরিকা এই অ্যানাকার্ডিয়াম বা ক্যালকুলাসের সিমটম পেলে দেবো। এটা একটা লাভ হয়েছে। আর ব্রেনের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে পারবে না, এটা তো মোটামুটি আমরা জানি। আর খুব একঘুয়ে, এটাও জানি। আর আর প্লাগ লাইক সেন্সেশন অ্যানাসের, এইটাও খুব খুব সুন্দর বলেছেন। আমাদের আবার আরো নতুন নতুন জিনিসগুলো জেনে আমাদের খুব উপকৃত হয়েছে। আর মেন্টালটা নিয়ে বলবেন। তবে ওই টেন্ডনের ব্যাপারটা আর একটু পরবর্তী আলোচনায় করলে পরে ভালো হবে। আর প্রশান্ত স্যারের আলোচনা সবসময় সুন্দর হয় এবং শেখা যায়, এবং আমরা আরো উন্নত হতে পারি, আমাদের সমৃদ্ধি লাভ করে, এই বলে আমি ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বলছি ওটাকে টিগার ফিঙ্গার বলে, সেটা যদি ইনজুরির জন্য হয় অবশ্যই ভালো কাজ করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা এবার চলে যাব ডাক্তার এস এম শামসুর রহমানের কাছে। ডাক্তার শামসুর রহমান, আপনি আপনার প্রশ্নটা রাখুন। স্যারের কাছে একটা প্রশ্ন, যে আমার মেয়ে ও হচ্ছে আপনার অনে পড়ে আর কি, কিন্তু এর একই অবস্থা যে আপনার পরীক্ষা ভয় আছে এবং আপনার ভুলে যায় সবকিছু, আপনার পড়ে একটু করে ভুলে যায়। তো এটা আমি অ্যানাকার্ডিয়াম মানে এবং অন্যান্য সিমটম গুলো আছে, তাই সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম আমি কত দিয়ে শুরু করব, কত শক্তি দিয়ে শুরু করব? আবার বিতর্কিত প্রশ্ন দিলেন। আপনার যদি সিমটমস কভারিং করে মেন্টাল কন্ডিশন বা স্পেশাল সেন্স অর্গান গুলোতে, হাইপোটেন্সি ইজ দ্য বেটার। আপনি যদি নতুন হন 200 থেকেই উঠে যাওয়া ভালো। সিনিয়র হলে সেটা আলাদা ব্যাপার। সেফেস্ট ওয়ে হচ্ছে 200, 1M, 10M এইভাবে উঠুন। ঠিক আছে? জি, থ্যাংক ইউ স্যার। কিন্তু ওই ভুলে গেলেই বা পরীক্ষার ভয়ে কিন্তু খালি অ্যানাকার্ডিয়াম নয়, আরো অনেকগুলো ওষুধ বলেছিলাম আমি। হ্যাঁ, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। বারবার আমি একটা কথাই বলি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য ম্যাথামেটিকা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একজন সাকসেসফুল প্রেসক্রাইবারের ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ স্যার। ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার, আপনি কিছু বলবেন বলে হাত তুলেছেন। হ্যাঁ হ্যাঁ, আজকেই আমাদের সল্টলেকে যে হুমায়ুন ভবন আছে ওর পাশেই এক ভদ্রলোক মাছ বিক্রি করে, এই বেলেঘাটা। ওর এরকম আঙ্গুল এরকম বেঁকে গেছে, অ্যালোপ্যাথিক দেখাচ্ছে, 1000 টাকার উপরে ওষুধ খাওয়া হয়ে গেছে। তা আমার কাছে আজকে তার ওয়াইফ গল্প করছিল, কিন্তু আমার কাছে আসেনি। তা ওইটা কি বললেন, ইঞ্জুরি থেকে যদি হয় তাহলে অ্যানাকার্ডিয়া? প্রশান্ত স্যার। হ্যাঁ স্যার, আমি আমার জীবনে দুটো কেস আমি সাকসেস পেয়েছি। হ্যাঁ, এই অ্যানাকার্ডিয়াম দিয়ে হ্যাঁ, আর রেপার্টারি করেই। ইনজুরি টু দা হচ্ছে টেন্ডন। আচ্ছা। টেন্ডন ইনজুরি যদি আপনি দেখেন, আপনার যদি হচ্ছে এমআরআই হয়ে আসে বা আপনি যদি কিছুটা বুঝতে পারেন, অতি অবশ্যই অ্যানাকার্ডিয়াম দেবেন, একদম একদম হ্যাঁ, শিওর স্টোর। এই জন্য ধরুন টেনিস এলবো আচ্ছা বা আচ্ছা, তাহলে নি ইনজুরিতে আমাদের যেমন অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট থাকে, বা আরেকটা লিগামেন্ট আছে আমি নাম ভুলে গেছি, এই লিগামেন্টে যদি ইনজুরি হয়, কারণ নি ইনজুরি ইট ইজ দ্য মোস্ট কমন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু অ্যানাকার্ডিয়ামের কথা ভাববেন, কারণ অ্যালেন্স বারবার বলছে, অ্যালেন্স নয়, ইসেতে যে নি সোয়েলিং, নি অ্যাজ দি প্যারালাইসিস, অ্যাজ দি ব্যান্ড অ্যারাউন্ড দি হচ্ছে নি, সব কটা সিমটম দেখুন নি রিলেটেড। নি এর উপরে খুব ভালো কাজ করে কিন্তু হচ্ছে অ্যানাকার্ডিয়াম। তবে ক্ষেত্রটা ওই যে আচ্ছা, বললাম ওই যে আফটার ইনজুরি। পিএলএস মেডে একটা স্পোর্টস মেডিসিন বলে একটা বই আছে, এই হেড হ্যাঁ, স্টোর থেকে কিনেছিলাম। ওখানে রুটার কথা লিখে দিতেছে। হ্যাঁ, রুটার কথা থাকতে পারে। আপনি যদি হচ্ছে এস আর পাঠকের যদি রেপার্টারি দেখেন, ইনজুরি টু দি হচ্ছে
টেন্ডন অনলি ওয়ান মেডিসিন ইট ইজ অ্যানাকার্ডিয়াম, এই লাইনটা সম্ভবত নিয়ে এসেছে হচ্ছে ক্লার্কের আচ্ছা বইতে। আমি আমার জীবনে দুটো কেস একদম সাফল্য পেয়েছি, এই জন্য আমি জোর গলায় বলতে পারছি। ধন্যবাদ ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যারকে এবং ধন্যবাদ ডাক্তার প্রশান্ত রায় স্যারকে। আমাদের আজকের আলোচনা আমরা এখানে অফিসিয়ালি সমাপ্ত করছি।